আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষালয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। কারণ বাংলা ব্যাকরণে বচন এবং সংখ্যার ধারণা যেটা, বচন এবং সংখ্যাবাচক শব্দ থেকে বিসিএস এ প্রশ্ন। আমরা বিসিএস এর কোয়েশ্চেন সলভ করব। তারপর বিসিএস সহ অন্যান্য জবের পরীক্ষায় এখান থেকে কি ধরনের প্রশ্ন হয়েছে সেটা সলভ করব। এরপরে হচ্ছে আমরা বেসিক ক্লাসটা শুরু করব। কারণ সরাসরি যদি বচন বা সংখ্যাবাচক শব্দ থেকে আপনাদেরকে আ ক্লাস করানো শুরু করি, তাহলে আপনারা মনে করবেন, এত সহজ টপিকস, এই টপিকসে পড়ানোর কি আছে? আসলে এজন্য আমি চাচ্ছি যে এখান থেকে বিসিএস এ কি ধরনের প্রশ্ন এসেছে সেটাকে আপনাকে আগে দেখানো হবে। এরপরে হচ্ছে অন্যান্য জবের পরীক্ষায় ব্যাংকে এই ধরনের এখান থেকে প্রশ্ন এসেছে কিনা? তারপরে হচ্ছে দুদকে এখান থেকে প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশে আপনার ডাক বিভাগে এখান থেকে প্রশ্ন হয়েছে কয়েকবার করে তাও। তারপরে কৃষি উন্নয়ন ব্যাংকে প্রশ্ন হয়েছে। আপনার হচ্ছে বিভিন্ন হিসাব রক্ষণ কর্মকর্তা পদে প্রশ্ন হয়েছে। তথ্য অফিসার আ এখানে একটা এই পদে প্রশ্ন হয়েছে। মানে এক কথায় তারপরে হচ্ছে আপনার কি বলবো? আ থানা শিক্ষা অফিসার এখান থেকে প্রশ্ন হয়েছে। এই কারণেই এই চ্যাপ্টারটা আ কতটা গুরুত্ব বহন করে এবার আপনারাই বুঝুন। আর এই চ্যাপ্টারটা আসলে ক্লাস শুরু করার পূর্বে আমরা হচ্ছে বিগত সালে কোয়েশ্চেন সলভ করব। আর ক্লাসটা শুরু করে দিব। ক্লাসটা শুরু করার পূর্বে আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করব। সবাই জয়েন হয়ে গেলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তবে আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। কারণ সাউন্ড ক্লিয়ার না থাকলে তো সমস্যা। তখন দেখা যাবে যে আমি যতই ভালো করে লেকচার দিই আপনি বুঝতে পারবেন না। এজন্য সবাই ১ম এ কি করবেন? আপনাদের সবার ১ম কাজ হচ্ছে আমাকে জানাতে হবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আপনার ক্লাসে জয়েন হওয়া মাত্রই ১ম কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক? তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আবারও বলছি, ক্লাসটা শুরু করার পূর্বে শুরুতেই আমরা বিসিএস এ কি ধরনের প্রশ্ন বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বচন বা লগ্নক এবং সংখ্যাবাচক শব্দ থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে, এগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমি তো আবারও বলছি, অনেকেই বলতে পারেন বচন বা সংখ্যাবাচক শব্দ এটা কত সহজ একটা টপিকস। এই টপিকসে পড়ানোর কি আছে? আচ্ছা, নোমান ভাইয়া বলছেন সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নোমান ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ এটা হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব খুব দ্রুত। যারা অলরেডি ক্লাসে জয়েন হয়েছে আমরা ক্লাসটা শেয়ার করে দিই। কারণ যত দ্রুত সবাই ক্লাসে উপস্থিত হবে, আমাদের ক্লাসটা করাতে তত সুবিধা হবে। আর সুমাইয়া আপু কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুমাইয়া আপু আপনি কেমন আছেন? আচ্ছা, ক্লিয়ার আছে আপু জানিয়েছেন। সবাই জানাচ্ছেন। মনিকা আপু জানিয়েছেন, "হ্যাঁ ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে।" সাউন্ড ক্লিয়ার থাকলে তো আলহামদুলিল্লাহ। সবাই জয়েন হতে থাকুক ততক্ষণে আমরা বিসিএস সলভ করি। বিসিএস এ ১৮ তম বিসিএস এ প্রশ্ন। পচন শব্দের অর্থ কি? আপনারা কমেন্ট করতে থাকুন, সবাই জয়েন হতে থাকুন। কারণ আপনাদের এই জয়েন করাতে দেখা যাবে যে আমার ক্লাস করানোটাই শুরু হচ্ছে না। তো হচ্ছে আমরা ১ম কাজ আপনারা এটা সলভ করুন। পচন অর্থ কি? সংখ্যার ধারণা, গণনার ধারণা, ক্রমের ধারণা নাকি পরিমাপের ধারণা? কোনটা হবে? আমি আপনাদের কমেন্ট সবসময় চেক দিব, সমস্যা নেই, হ্যাঁ? এখনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আপনারা যে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি না। দেখতে পাইলেই আমি জানাবো যে কমেন্ট দেখতে পাচ্ছি। আর সবাইকে বলছি ক্লাসে দ্রুত জয়েন হয়ে যেতে। এখন কিন্তু অনেকেই ক্লাসে জয়েন হননি। জয়নব আক্তার আপু মাত্র জয়েন হলেন। সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি ভালো আছেন? জয়নব আপু? আশা করি আপু ভালো আছেন। আর সুমাইয়া আপু কমেন্ট করেছেন যে গণনার ধারণা হবে। আসলে আমরা এটা সলভ করছি। আসলে বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। গণনার ধারণা এটা হবে না। হ্যাঁ, ইশরাত জাহান আপু সঠিক আনসার করেছেন। সংখ্যার ধারণা। এক্সাক্টলি। এটার আনসার হবে সংখ্যার ধারণা। আর আমি কিন্তু বলছি আপনার ক্লাসটার কিন্তু খুব দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিন। এখনো কিন্তু অনেকেই জয়েন হতে পারেনি। ক্লাসটা শুরু করব কিভাবে? সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দিই। তাহলে হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা হবে না। কারণ আমি ক্লাসে অনেক কিছু বেসিক আলোচনা করব। কারণ আমি আবারও বলছি, আমরা ১ম এ বিগত সালে জবের প্রশ্ন সলভ করব। এরপরে হচ্ছে এটার ডিটেইলস ক্লাস করাবো এবং আজকেই করাবো। হ্যাঁ, এ কারণে হচ্ছে আজকে আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে। অনেকেই বলতে পারেন বচনটা এটা থেকে প্রশ্ন হয় কিনা ভাই আপনি এটাতে এত সহজ টপিকস নিয়ে আসছেন কেন? সহজ টপিকস অথচ এটা ব্যাংকে এসেছে, বিসিএস এ এসেছে।
তাহলে কি এটা পড়তে হবে না? আসলে আমি বাংলার যে আ পেইড গ্রুপে যে ক্লাসটা নিই, ওই ক্লাসটা আজকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। যে কারণে হচ্ছে আপনাদের ভাগ্যে আজকে এই ক্লাসটা ছিল। আজকে এটা মূলত পেইড এর ক্লাস। তো হচ্ছে বচন শব্দের অর্থ কি তাহলে? সংখ্যার ধারণা। সবাই সঠিক আনসার করেছেন এবার। আশা করি আর ভুল হবে না। কয়েকজন ভুল আনসার করেছিলেন, এই ভুলটা আনসার করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আমি একটু কলমের কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কি হবে? সংখ্যার ধারণা হবে। বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়? এটাও ১৮ তম বিসিএস। কি বুঝলেন আপনারা? ১৮ তম বিসিএস এ একই সঙ্গে ২ টা বচন থেকে প্রশ্ন হয়। এটা কি ধরনের কথা? কিন্তু এটাই কথা। প্রশ্ন হয়েছে। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? আপনাদের কমেন্ট এখনো দেখতে পাচ্ছি না। আপনারা হচ্ছে যখন আনসার করবেন তখন নাম্বার সহ আনসার করবেন যে ১ এর ক, ২ এর খ মানে যেভাবে আনসার করেন ১, ২ দিয়ে আনসার করবেন। জয়নব আপু বলছেন সংখ্যার ধারণা। হ্যাঁ, আগের প্রশ্নে সংখ্যার ধারণা উত্তর ছিল। এটার আনসার কি হবে? অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কোনটা ব্যবহার করা হয়? দেখুন, এই যে বৃন্দ আছে, বৃন্দটা কি বৃন্দটা হচ্ছে আমরা বলতে পারি শিক্ষকবৃন্দ। বলতে পারি কিনা? তার মানে এটা কিন্তু কোনো অপ্রাণীবাচক, এটা প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। কিন্তু প্রশ্ন করা হয়েছে অপ্রাণীবাচক শব্দের। অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহার করা হয় কোনটি? এটা হচ্ছে প্রশ্নে জানতে তানজিন নাহার রুমা আপু বলছেন সি নাম্বারটা হবে, বর্গ। হ্যাঁ, আ আপু আপনি আসলে এটা সঠিক আচ্ছা, আ অনেকেই বর্গ আনসার করছি। এখনো কিন্তু সঠিক আনসারটা আসেনি। দেখেছেন? সহজ টপিকস একটু আগেই বললাম সহজ টপিকস। কিন্তু কতটা সহজ এবার বুঝে নেন। ১৮ তম বিসিএস এ এসেছে আমরা সবাই ভুল আনসার করেছি। এটার আনসার হবে গ্রাম। কারণ গ্রাম যখন গুণ শব্দের বহুবচন হচ্ছে গুণগ্রাম। আর গুণ কিন্তু কোনো প্রাণীবাচক শব্দ নয়। এটা অপ্রাণীবাচক শব্দ। দেখেছেন? আমরা ক্লাসে কত মানুষ উপস্থিত অথচ সবাই ভুল আনসার করেছি। শুধুমাত্র জয়নব আপু সঠিক আনসার করেছেন। আর মনিকা আপু সঠিক আনসার করেছেন। তাহলে বৃন্দ কেন হবে না? এটার এক্সপ্লেইন কিন্তু আমি এখানে করে দেওয়া হয়েছে। সুধীবৃন্দ, সুধীবৃন্দ তার মানে সুধী শব্দটাও কিন্তু প্রাণীবাচক শব্দে ব্যবহার করা হয়। বর্গের ক্ষেত্রে দেখুন, আমরা বলি মন্ত্রীবর্গ। মন্ত্রীরা কি হয়? প্রাণীবাচক শব্দ মানে মানুষের ক্ষেত্রে ব্যবহার করছি। মন্ত্রীবর্গ। তার মানে এটা প্রাণীবাচক। আবার কুল কেন হবে না? কারণ কবিকুল। কবিকুল বলতে কি? প্রাণীবাচক শব্দ। কবি বলতে কিন্তু আমরা আ কবি জাতকে বুঝি। কবি। তার মানে এটাও প্রাণীবাচক। পক্ষীকুল এটা পাখির জাতকে বোঝাচ্ছে। তার মানে এটাও প্রাণীবাচক। তার মানে এই কারণে বৃন্দ, কুল, বর্গ কোনটাই হবে না। গ্রাম হবে সঠিক আনসার। কারণ গ্রাম বলতে গুণগ্রামকে বোঝায়। আর গুণগ্রাম মানে গুণাবলী। তার মানে গুণ এর বহুবচন হচ্ছে গুণ এর বহুবচন হচ্ছে গুণাবলী বা গুণগ্রাম। এজন্য গ্রাম হবে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, যেহেতু বিজ্ঞাপনটা চলে আসলো আরো একবার বলছি। আমরা মাত্র ৳২৫০ য় ১১ থেকে ২০ তম গ্রেডে জবের পরীক্ষায় মানে জবের জন্য কিন্তু আমরা ভর্তি করছি। মাত্র ৳২৫০ য় এই কোর্সগুলো আমার লাইভ ক্লাসগুলো পাবেন। শুধু আমি এই ক্লাসটা নিবো। গণিতের ক্লাস নিবো, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, মানচিত্র, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। টোটালটারই ক্লাস নেওয়া হবে। প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ টা ক্লাস নিবো সরাসরি লাইভে। এবং ৫ টা এক্সাম নেওয়া হবে সপ্তাহে। প্রতি সপ্তাহে ৫ টা করে এক্সাম নেওয়া হবে। প্রতি সপ্তাহে ৫ দিন মেসেঞ্জার ক্লাস নেওয়া হবে আলাদাভাবে। ক্লাসগুলো আমি যে লাইভ ক্লাসগুলো নিব, ক্লাসগুলো কিন্তু রেকর্ড অবস্থায় থাকবে। তারপরে হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে, মেরিট লিস্ট দেওয়া হবে, জব সলিউশন মানে আপনাকে পড়ানো হবে এবং সেটার পিক তুলে দেওয়া হবে। আলাদাভাবে আপনাকে জব সলিউশনের বই কিনতে হবে না। এটা একদম ফ্রিতে আপনাকে দিয়ে দেওয়া হবে। যদি ভর্তি হতে চান তাহলে এই নাম্বারটাতে আজই যোগাযোগ করবেন। 01736 698836 অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে। হোয়াটসঅ্যাপে হয় কল দেবেন না হয় মেসেজ করবেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ডালে, ডালে কুসুম ভার, ডালে, ডালে কুসুম ভার। এখানে ভার শব্দটা কোন অর্থ প্রকাশ করছে বলুন তো? কোথায় এসেছে? ইসলামী ব্যাংকে এসেছে। ডালে, ডালে কুসুম ভার। এখানে ভার শব্দটা কোন অর্থে প্রকাশ করেছে? মানে এখানে সমূহ বোঝাচ্ছে? বোঝা এটা বোঝাচ্ছে? গুরুত্ব বোঝাচ্ছে নাকি বিষাদ বোঝাচ্ছে? আপনারা যখন আনসার করবেন তখন অবশ্য নাম্বার সহ আনসার করবেন। আগেরটা কয় নাম্বার ছিল দিয়েছি? আগেরটা ছিল হচ্ছে আপনার ২ নাম্বার। তাহলে বলতে পারি এটা ৩ নাম্বার প্রশ্নের আনসারটা করে
ডালে, ডালে কুসুম ভার কি হবে? সবাই বলছেন এ হবে। অবশ্যই। কারণ ডালে, ডালে কুসুম এখানে কুসুমের বহুবচন যা কুসুম ভার, কুসুমের বহুবচন ব্যবহার করা হয়েছে। কুসুম সমূহকে বোঝানো হয়েছে। এজন্য ক নাম্বারটা হবে সঠিক আনসার। কুসুম সমূহ হবে। আচ্ছা, দুদকে এসেছে এই প্রশ্নটা। বচনের কাছ থেকেও দুদকের প্রশ্ন হয়, অবশ্যই হয়। তাও উপসহকারী পরিচালক পদে। ছোট এটা কিন্তু ছোট পদ মনে করবেন না। এটা কিন্তু অনেক বড় একটা পদ। উপসহকারী পরিচালক ২০২০ সালে এসেছে। যে আগে এসেছে তাও নয়। গণকবর শব্দের গণ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাধারণ, বিশেষ, মানুষ নাকি বহুবচন? শাহনাজ পারভীন জলি আপু জয়েন হয়েছেন। রুমা আপু জয়েন হয়েছে। সবাই বলেছিলেন ৩ এর ক হবে সঠিক আনসার করেছিলেন। আর ৪ নাম্বারটা আমরা আনসার করি। বলা হচ্ছে গণকবর শব্দে এই এই গণ কি অর্থে ব্যবহৃত হয়? আমি নিজেই টাইপিং করেছি তো এটা একসঙ্গে লাগিয়ে দিয়েছি আরকি। স্পেস হবে এখানে। গণকবর শব্দে গণ কি অর্থে ব্যবহৃত হয়েছে গণ শব্দটা? ৪ এর এ নাম্বার আনসার সবার ১ম এ করেছেন হাবিবা আপু। হাবিবা আপুর সঙ্গে কিন্তু আজকে কেউ আনসার করতে পারবেন না বলে আমার মনে হচ্ছে। হাবিবা আপু বরাবরই খুব দ্রুত আনসার করে যাচ্ছেন। সবার ১ম এ আনসার করে যাচ্ছেন। হ্যাঁ, এখানে গণ শব্দটা বহুবচন হিসেবে ব্যবহার করা হয়েছে। একটা কবর থাকলে আমরা কি বলি? একটা মানুষকে কবর দেয়া হয়েছে। আর একসঙ্গে যদি ১০ টা ১২ টা কবর দেওয়া হয়, ২০ টা ৫০ টা কবর দেওয়া হয় তাহলে ওটাকে বলি আমরা গণকবর। ঠিক আছে? একসঙ্গে কয়েকটাকে কবর দিলেও সেটাকে গণকবর বলা হয়। আচ্ছা, তাহলে গণকবর হচ্ছে বহুবচনে ব্যবহার করছে, বহুবচন হিসেবে। আচ্ছা, হাতি শব্দটির বহুবচন কোনটি? ভাই এত সহজ প্রশ্ন কোথায় আসছে? এটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছে প্রশ্নটা ২০১৯ সালে। তাহলে কি চ্যাপ্টারটা পড়া বাদ দিয়ে দেন? যেহেতু জবের পরীক্ষায় আসে না। দেখতে পাচ্ছি বচন নামক সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার তারপরেও এনএসআই তে আসতেছে, পরিচালক পদে আসতেছে। তার মানে চ্যাপ্টারটা হচ্ছে সহজ এবং এখান থেকে যারা আনসার করতে পারবেন না, তারা মানে জবে কিন্তু অলরেডি পিছিয়ে আছেন। হাতি শব্দটির বহুবচন কি হবে? আ ৫ এর ক নাম্বারটা আনসার করেছেন শাহনাজ পারভীন জলি আপু। কুস্তিজুত। জলি আপু কিন্তু আ হাবিবা আপুর মতো সবার ১ম এ আনসার করার চেষ্টা করছেন। হস্তিজুত হবে। হ্যাঁ, একটা কথা বলে নেয়া ভালো। এই যে জুত, এটা কিন্তু একটা লগ্নক। এটাকে কি বলা হয়? এই জুত শব্দটাকে বলা হয় লগ্নক। ঠিক আছে? লগ্নক। ভাইয়া লগ্নক কি জিনিস? আসলে লগ্নক জিনিসটা হচ্ছে ২০২১ সালের পরে মানে ৯ম-১০ম শ্রেণীর যে বোর্ড বইটা আছে, সেই বোর্ড বইতে নতুন একটা নাম নিয়ে আসছে লগ্নক। অর্থাৎ সংখ্যার যে ধারণাটা একটা একবচনকে বহুবচন করার জন্য যে শব্দগুলো আমরা শব্দাংশে মানে যে শব্দাংশ আমরা ব্যবহার করে থাকি, ওই শব্দাংশগুলোকেই এখন লগ্নক বলা হচ্ছে। জবের পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন না হয়ে লগ্নক হিসেবে আসতে পারে যে, হাতি শব্দটির বহুবচন কোনটি? এভাবে প্রশ্ন এসেছে। এখানে জুতটা কি? এখানে জুত কিন্তু একটা লগ্নক। মানুষ। মানুষ হচ্ছে একটা প্রাণীর নাম, তাই না? আচ্ছা মানুষ। এই মানুষের বহুবচন কি হবে? মনে করুন মানুষেরা। মানুষেরা। এই যে শব্দটা যে যুক্ত করলাম, এই টাকেই বলব লগ্নক। আশা করি বুঝতে পেরেছেন। আমি ক্লাসটা যখন ডিটেইলস শুরু করব তখন বুঝতে পারবেন। তাহলে এটা হস্তিজুত হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। জুনিয়র অডিটর পদে এসেছে। নিচের কোন বহুবচনটি সঠিক? এখানে ৪ টা বহুবচন দেয়া আছে ৩ টা দেয়া আছে। মনুষ্য সকল, পাখি সব, মনুষ্য কোনটা হবে? সবাই কিন্তু নাম্বার সহ আনসার করবেন। তা না হলে তার কমেন্ট আমি পড়ব না। ৬ নাম্বারের কোনটা আনসার হবে? বহুবচন কোনটি? মনুষ্য সকল, পাখি সব, মনুষ্য সমূহ। আচ্ছা, হাসফুল আপু সবার ১ম এ আনসার করেছে। সবগুলো হবে এবং আপনারা সবাই সবগুলোই আনসার করেছেন। হাসফুল আপু, জয়নব আপু, সুমাইয়া আপু, ইশরাত জাহান আপু, তানজিন নাহার রুমা আপু। ৩ টাই আনসার হবে। কারণ মনুষ্যের সঙ্গে সকল লাগাই দিলে বহুবচন হয়ে যায়। পাখির সঙ্গে সব লাগাতে হয়। আমরা মদনমোহন তর্কালঙ্কের একটা কবিতা পড়েছিলাম। মনে আছে না? পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। তাই না? তার মানে পাখি সব হবে। মনুষ্য সমূহ হবে এটাও সঠিক। অনেকে বলতে পারেন ভাই মনুষ্য সমূহ কি হয়? হ্যাঁ, মনুষ্যের সঙ্গে আপনি সকলও লাগাতে পারেন, সমূহও লাগাতে পারবেন। এজন্য সব কয়টি হবে সঠিক আনসার। বাংলাদেশ ডাক বিভাগে এসেছে।
পুষ্প শব্দের বহুবচন কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। পুষ্প শব্দের সমার্থক পুষ্পপাল, পুষ্পদাম, পুষ্পবৃন্দ নাকি পুষ্পবর্গ? এটা বিভিন্ন জবের পরীক্ষায় এসেছে। আ যদিও আমি এখানে একটা তুলে ধরেছি বাংলাদেশ ডাক বিভাগ। আরো অন্যান্য জবের পরীক্ষা আশা করি সবাই সঠিক আনসার করবেন। ৭ নাম্বারটা সবার ১ম এ সঠিক আনসার ইশরাত জাহান আপু বলছেন, হাতের খ হবে পুষ্পদাম। এক্সাক্টলি। আসলে পুষ্পের সঙ্গে দাম বসালে ওটা বহুবচন হয়ে যায়। পুষ্প বলতে একটা ফুলকে বোঝাচ্ছে। পুষ্প মানে কি? মানে ফুল। আর পুষ্পদাম মানে হচ্ছে অনেকগুলো ফুল। একের অধিক ফুলকে বলা হয় পুষ্পদাম। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে পাল, পুষ্পের সঙ্গে পাল লাগানো হয়েছে। আসলে কিন্তু এটা হবে পঙ্গপাল। পঙ্গপাল হচ্ছে এটা একত্রে বচন হ্যাঁ, বৃন্দ, পুষ্পবৃন্দ হয় না। ঠিক আছে? কোন শিক্ষকবৃন্দ হতে পারে। এই যে পুষ্পবর্গ কিন্তু হতে পারে না। কারণ বর্গ, বৃন্দ এই শব্দগুলো কিন্তু প্রাণীবাচক শব্দে ব্যবহার করতে হয়। বর্গ মানে মন্ত্রীবর্গ হতে পারে। বৃন্দ মানে শিক্ষকবৃন্দ হতে পারে। সব প্রাণীবাচক শব্দে আমরা এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এই কারণে পুষ্পদাম হবে সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন যেটা এসেছে ডাক বিভাগে খুব ভালো করে প্রশ্ন। নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়? আমরা কি জবের পরীক্ষায় প্রশ্ন হয় কিন্তু আমরা প্রশ্নটা তাড়াহুড়ো করে পড়তে গিয়ে ৯ শব্দটার দিকে আর খেয়াল রাখি। একটা আনসার করে চলে আসি, পরীক্ষা থেকে বের হয়ে বলি, "ইয়েস! আমি প্রশ্নটা পেরেছি।" কিন্তু যখন প্রশ্নটা মিলাতে যান, শেষে ৯ ছিল। আমি তো লক্ষ্যই করি নাই। ওহ নো! মানে পরীক্ষা দেওয়ার সময় বলি, "ওহ ইয়েস!" পরীক্ষা শেষে বের হয়েই বলি, "ওহ নো!" এটা কেন হয়? কারণ আমরা দ্রুত আনসার করি। প্রশ্নটা ভালো করে না পড়ি। ৮ এর ঘ নাম্বার আনসার করেছে। আ ঘাসফুল আপু সবার ১ম এ সঠিক আনসার করে। বলছেন মঙ্গল। সঠিক আনসার। কারণ আমরা দেখলাম বহুবচন বাচক শব্দ গ্রাম আমরা কিন্তু বলেছিলাম গুণগ্রাম, তাই না? তার মানে গুণের সঙ্গে গ্রাম লাগানো যায়। গুণগ্রাম বহুবচন। কুল, প্রাণীকুল হতে পারে, পক্ষীকুল হতে পারে, কবিকুল হতে পারে, তাই না? তার মানে এটা কিন্তু বহুবচনে ব্যবহার করা যায়। সভা, এটাও কিন্তু বহুবচনে ব্যবহার কিন্তু মঙ্গল এটা কিন্তু ব্যবহার করা হয় না। এজন্য ঘ নাম্বারটা হবে সঠিক আনসার। হ্যাঁ, মনিকা আপুও সঠিক আনসার করেছে। তৃতীয় আপুও সঠিক আনসার। বাকিরা আনসারই করছেন না। শুধু দেখে যাচ্ছেন হয়তোবা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ডাক বিভাগে এসেছে। এর কোনটি বহুবচনবাচক শব্দ নয়? যেটা সরি এটা আমরা আনসার করে পরবর্তী প্রশ্ন প্রশাসনিক কর্মকর্তা পদে এসেছে। গণনাবাচক সংখ্যা কোনটি? এটা কিন্তু সংখ্যাবাচক শব্দ থেকে। আবারও বলছি, আমরা ১ম এই এই কোয়েশ্চেন গুলো সলভ করার পর আমরা আমাদের বচন এবং সংখ্যার ধারণা যেটা, এটার ডিটেইলস ক্লাস শুরু করব। আগে হচ্ছে বিগত সালের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো আমরা আগে সলভ করে নিই। গণনাবাচক সংখ্যা কোনটি? গণনাবাচক সংখ্যা। আমরা কিন্তু সবাই জানি। তবুও আপনাকে প্রশ্ন করছি, দেখি আপনি কি আনসার করবেন। মনে করুন আপনি জবের পরীক্ষায় বসে আছেন। আপনার সামনে প্রশ্ন চলে এসেছে। প্রশাসনিক কর্মকর্তা পদে এপ্লাই করেছিলেন, সেটাতে পরীক্ষা দিয়েছেন। কোনটা আনসার করবেন? উম্মে হাবিবা আপু আপনার চাকরি হয়ে গিয়েছে। উম্মে হাবিবা আপু সবার ১ম এ সঠিক আনসার করছেন। আ পুষ্প পাখি আপু বলছেন গ হবে। আপু ১৩ ই যেটা এটা কিন্তু তারিখবাচক। মনে রাখতে হবে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এগুলা হচ্ছে তারিখবাচক শব্দ। ঠিক আছে? যেমন ১৩ই মে, ১৪ই মে এটা তারিখবাচক আপু। এজন্য গ নাম্বারটা হবে না। অনেকেই তবুও গ নাম্বারটা আনসার করেই চলেছেন। গ নাম্বারটা হবে না। এখানে গণনাবাচক চেয়েছে। গণনা ১, ২ ধরুন এইটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এই যে ১ টা হচ্ছে সংখ্যা লিখলাম। এজন্য সংখ্যাবাচক। এখন গণনাবাচক সংখ্যা কোনটি? গণনায় এই সংখ্যাটাকে আমি গণনা করতে গেলে কি লিখি? এই যে এ ক ১ লিখি। তাহলে যদি এই যে ৮ সংখ্যাবাচক এটাকে গণনাবাচক করতে গেলে সরি ৮ লিখতে হবে। তাহলে কোনটা আনসার হবে? লুৎফা আপু, কবিতা আপু তারা সবাই সঠিক আনসার করেছেন। শিলা আপু সঠিক আনসার করেছেন। বাকি হাবিবা আপু সঠিক আনসার করেছেন। আর বাকিরা কিন্তু ভুল আনসার করেছেন। চিন্তা করে দেখেন, টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ একটা টপিকস বচন। আমার হাসি পায় এই টপিকসের নাম শুনলে। এটা তারপরেও এখান থেকে প্রশাসনিক কর্মকর্তার মতো পদে প্রশ্ন হয়ে থাকে। অথচ এটাতেই আমরা ভুল করি। তাহলে কি হবে? ৮ হবে সঠিক আনসার। ৮ হচ্ছে গণনাবাচক শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, প্রশাসনিক কর্মকর্তা পদে এসেছে। কুণ্ডলীযুক্ত করে সঠিক বচন হয়ে নিচের কোনটি?
৪ টা অপশন দেখতে পাচ্ছেন। কোন মণ্ডলী আসলে সঠিক? সম্পাদক মণ্ডলী, ভক্ত মণ্ডলী, কবি মণ্ডলী নাকি মন্ত্রী মণ্ডলী? আমি জানি আপনারা পারবেন। তারপরেও দেখি কি আনসার করে যান। তবে আমি আশা করি কেউ ভুল আনসার করবেন না। তবে আচ্ছা ক্লাসটা আপনারা শেয়ার দিতে থাকুন ততক্ষণে। আর আনসারও করুন। শেয়ার দিন। ক্লাসটা বেশি, বেশি শেয়ার করতে হবে। সুমাইয়া আপু আনসার করেছেন সবার ১ম এ ১০ এর ক বলছেন। বাকিরাও কি ক দেবেন? ইলা আপুও ক বলছেন। তার মানে ক নাম্বারটা ক্লিক করব। সম্পাদক মণ্ডলী? সবাই আসলে সঠিক আনসার করেছে। সম্পাদক মণ্ডলী সঠিক আনসার। রুমা আপুও বলছেন, আহা! একজন বলছেন ভক্তমণ্ডলী। ভক্তবৃন্দ হতে পারে। কবি, কবির সঙ্গে কিন্তু মণ্ডলী যাবে না। কবির সঙ্গে যাবে হচ্ছে কবিকুল। কবির বহুবচন হচ্ছে কবিকুল। ভক্ত, ভক্তের বহুবচন হচ্ছে ভক্তবৃন্দ। মন্ত্রী, মন্ত্রীর সঙ্গে কিন্তু আমরা বর্গ লাগাবো। মন্ত্রীবর্গ। সম্পাদকের সঙ্গে মণ্ডলী হবে। আশা করি বুঝতে পেরেছেন। জয়নব আপু বলছেন ১০ এর কে মানে ক। বুঝতে পেরেছি আপু আপনার কথা। সম্পাদক ১ম পরীক্ষা। এখানে ১ম শব্দটা কি ধরনের বিশেষণ? আমরা কিন্তু জানি বিশেষণ কাকে বলে? যেটা দ্বারা সাধারণত পদার্থের দোষ, গুণ, কোনো কিছুর দোষ, গুণ, অবস্থান, পরিমাণ, সংখ্যা বোঝায়। দোষ বোঝাবে, গুণ বোঝাবে, অবস্থান, পরিমাণ বোঝাবে, সংখ্যা বোঝাবে। আচ্ছা পরিমাণ বোঝাচ্ছে ১ম পরীক্ষা বা সংখ্যা বোঝাচ্ছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন এটা একটা বিশেষণ। কিন্তু ১ম পরীক্ষা এখন পরিমাণ বোঝাচ্ছে নাকি সংখ্যা বোঝাচ্ছে এটাই হচ্ছে কথা। বা অংশ বোঝাচ্ছে নাকি ক্রম? এই ৪ টার মধ্যে কোনটা হবে? আচ্ছা, সুমাইয়া আপু বলছেন ক হবে সংখ্যাবাচক শব্দ। ১ম কি সংখ্যাবাচক শব্দ আপু? আমি কিন্তু একটু আগেই বলেছিলাম। সংখ্যাবাচক শব্দ হচ্ছে যখন আপনি অঙ্কবাচক আচ্ছা অঙ্কবাচক সংখ্যাবাচক। আচ্ছা, আচ্ছা। আ সংখ্যাবাচক আনসার করেছেন না? আচ্ছা। আবার কেউ বলছেন গ হবে পরিমাণবাচক। আহা! আসলে আমরা কেউই সঠিক আনসার করছি না। তাহলে বুঝে নিন, আমরা কিন্তু অলরেডি সহজ একটা টপিকসে কতটা পিছিয়ে আছি। আমি এজন্য বলছি এখনো সময় আছে। খুব দ্রুত আমাদের এই ইয়াতে ভর্তি হয়ে যান। মাত্র ৳২৫০ য় আমরা কিন্তু একটা সাবজেক্টের ক্লাস নিব। বাংলা, গণিত, ইংলিশ, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক এবং মানচিত্র। মাত্র ৳২৫০ য়। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ক্লাস হবে। ক্লাসটা কিন্তু বেশি দেরি না। আমরা কিন্তু আর ১ দিনের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। ১ থেকে ২ দিন সর্বোচ্চ। অনেকেই ভর্তি হয়ে গিয়েছেন। যারা ভর্তি এখনো হননি, একযোগে ক্লাস করতে চাইলে ক্লাসে আজই ভর্তি হয়ে যান। আচ্ছা, এখানে ১ম, ২য়, তৃতীয় দেখুন একটা ক্রম বজায় রাখতে হবে কিন্তু। কবিতা আপু সঠিক আনসার করেছেন। ক্রমবাচক শব্দ ১ম, ২য়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো কিন্তু ক্রমবাচক শব্দ। আমরা যখন দেখি ১ম অধ্যায়, ২য় অধ্যায় ছোটবেলা থেকেই কিন্তু আমরা আমাদের বইতে দেখতে আমার সূচিপত্রে দেখতে পেতাম যে ১ম অধ্যায়ের নাম হচ্ছে এটা, ২য় অধ্যায়টা পড়তে হবে। ২য়, ৩য় এগুলোই হচ্ছে ক্রমবাচক। ঠিক আছে? ১ম, ২য়, তৃতীয় এগুলাই ক্রমবাচক। পরিসংখ্যান সহকারী পদে এসেছে যে সাহেব শব্দের বহুবচন কি হবে? এটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের আনসার যদি সঠিক আনসার না আসে, তাহলে মনে করেন যে কি বলবো? যদি আমার কাছের মানুষ হতেন তাহলে বলতাম যে আপনার মরে যাওয়া উচিত। মানে মজা করে বলছি আরকি। কিন্তু আমি আশা করব যে এটার ভুল আনসার কেউ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন যেমন কাগজ, কাগজের বহুবচন কি হবে? কাগজ এর বহুবচন হবে কাগজাত। একই রকম সাহেবের বহুবচন কি? আচ্ছা সবাই বলছি খ নাম্বার হবে। কিন্তু সবাই কই বলছি। অল্প কয়েকজন বলছি। কবিতা আপু, হাকিকত ভাইয়া জয়েন হয়েছেন। হাকিকত ভাইয়া আপনি কেমন আছেন? হাবিবা আপু বলছে, "আমি তো সঠিক আনসারই করেছি।" আপু হাবিবা আপু বরাবরই সঠিক আনসার আমি লক্ষ্য করেছি। মনিকা আপু বলছেন খ হবে। পাখি আপু বলছেন খ হবে। তার মানে সাহেবান। হ্যাঁ, অবশ্যই সঠিক আনসার করেছেন। সাহেবের বহুবচন সাহেবান। আবার অনেকে মনে করতে পারেন, "ভাইয়া সাহেবের মনে হয় স্ত্রীবাচক সাহেবান।" না। সাহেবের বহুবচন হচ্ছে সাহেবান। আর সাহেবের স্ত্রীবাচক তাহলে কি হবে? স্ত্রীবাচক হচ্ছে বিবি। সাহেব, বিবি। আর সাহেবের বহুবচন হচ্ছে সাহেবান। মনে করবেন ৪-৫ টা সাহেব আসতেছে আমার বাসায়। তার মানে বুঝে নিতে হবে তাদের সবাইকে একত্রে সাহেবানরা আসছে। সাহেবের বহুবচন হচ্ছে সাহেবান। এরকমভাবে জবের পরীক্ষায় এসে থাকে মধুকর।
সবাই কমেন্ট করুন তো দেখি একটা লিখিত পরীক্ষার একটা প্রশ্ন আপনাকে আমি কিন্তু লিখিত আমরা যদি এই ব্যাচে ভর্তি হতে পারেন ৳২৫০ আমরা কিন্তু লিখিত কোর্সও করাবো। ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ যেগুলো লিখিত কোর্সগুলো যে টপিকস গুলো আছে এগুলো কিন্তু আমরা লিখিত কিন্তু করিয়ে দিব। লিখিতটাও কমপ্লিট করে দিব। মধুকর। আমরা কিন্তু জানি মধুকর মানে হচ্ছে মৌমাছি। তাই না? মাইকেল মধুসূদন দত্তের কবিতার মধ্যেই ছিল মধুকর ভরে তুমি পরল ঢলিয়া, হিমাদ্রি সদৃশ আমি বন বৃক্ষকুল স্বামী, মেঘলোকে ওঠে শির আকাশে ভেদিয়া, রাখি গাভী দলে রাখাল আমার তলে, বিরাম লভয়ে অনুক্ষণ, কোনো ধনী রাজ কাজ দরিদ্র পালন, আমারও প্রসাদ ভুঞ্জে পথগামী জন, কেহ অন্ন রাধি খায়, কেহ পরি নিদ্রা যায় এরাজ চরণে, মধুমাখা ফল মোর বিখ্যাত ভুবনে, তুমি কি জানো না ললনে, দেখো মোর ডাল রাশি কত পাখি বাঁধে আসি। আচ্ছা কবিতাটা অনেক বড়। এত কবিতা বলে সময় নষ্ট হবে। মধুকর মানে হচ্ছে মৌমাছি। আচ্ছা বলুন তো মধুকরের বহুবচন কি হবে? লিখিত পরীক্ষার প্রশ্ন। মধুকরের বহুবচন কি হবে? দেখি লিখিত পরীক্ষায় কে আনসার করতে পারেন? ভাইয়া বচন এত সহজ টপিকস আপনি কেন পড়াচ্ছেন? আচ্ছা আপনি আনসার করুন। মধুকরের বহুবচন কি? যিনি এটা ১ম এ আনসার করতে পারবেন, আমি আ সোহেল ভাইয়া বলছেন মৌমাছি। আচ্ছা, মধুকর এর অর্থ হচ্ছে মৌমাছি। কিন্তু আমি প্রশ্ন করেছি মৌমাছির বহুবচন কি? মানে মধুকরের বহুবচন কি হবে? আমি একটা আনসারও পাইনি। তানজিন নাহার রুমা আপু বলছেন মধুকরী, মধুকারী। না আপু, মধুকরী। আহ আচ্ছা এটার সঠিক আনসার হবে হচ্ছে আমি লিখে দিব? মধুকর ব্রাত। মধুকর ব্রাত। লিখিত পরীক্ষায় এসেছিল। মধুকর এর বহুবচন কি হবে? মধুকর ব্রাত। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ফুল আরেকটা লিখিত পরীক্ষার প্রশ্ন এসেছিল। ফুল শব্দের বহুবচন কি হবে? ফুল এর বহুবচন হবে ফুলদল। আচ্ছা যাই হোক আমি কিন্তু এখনো ক্লাস শুরু করিনি। আমি ক্লাসটা যখন শুরু করব, তখন আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করব। এরকম অনেক কিছু আছে যেগুলো আমাকে জানতে হবে। হ্যাঁ, বচন এত সহজ টপিকস এখন মনে বচন তো অনেক কঠিন কারণ এগুলো তো অনেকেই আমরা জানি না। যেমন ধন শব্দের বহুবচন কি হবে? ধনরাজি। তারপরে অলি শব্দের বহুবচন কি হবে? অলি। একটা গান আছে না? অলি ও কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা হাসো না তো। এখানে অলি, অলির বহুবচন কি হবে? কেউ কমেন্ট করছেন না। কমন পড়েনি, তাই না? অলির বহুবচন হবে অলিকুল। অলির সঙ্গে কুল বসাতে হবে। ওই যে কবির সঙ্গে যেমন কুল বসিয়েছিলেন, অলির সঙ্গেও কুল বসাতে হবে। যখন ক্লাস নিব তখন বুঝতে পারবেন। আগে আমরা সলভ করে নিই। জব কোয়েশ্চেনস আগে সলভ করি কিছু। দেখুন সহ একদম সহকারী তথ্য অফিসার পদে এসেছে। কোন ২ টি পদের বচন ভেদ হয়? মানে কি জানেন? মানে কাদের বচন করা যায়? যেমন বিশেষ্য পদের বচন করা যায়। তাই না? যেমন মানুষ এটা একটা বিশেষ্য পদ। মানুষের বহুবচন কি? মানুষগুলো। তার মানে কিন্তু বিশেষ্য পদের বচন হয়। বিশেষ্য অবশ্যই আনসার হবে। আবার সে এটা একটা সর্বনাম পদ। এর বহুবচন কি হবে? তারা হবে। তার মানে সে এটারও বহুবচন করা যাচ্ছে। তার মানে সর্বনামেরও কিন্তু বহুবচন করা যায়। প্রশ্ন করেছে কোন ২ টি পদের বচন ভেদ হয়? এজন্য আনসার হবে যে বিশেষ্য এবং সর্বনাম পদের বচন ভেদ হয়। অনেকেই ভুল আনসার করছে। কি নাম্বারটা হবে? না, না, না। মনিরা আপু সঠিক আনসার করেছেন। হ্যাঁ, মনির আপু বলছেন বিশেষ্য এবং সর্বনাম পদ। এটাই হবে সঠিক আনসার। দেখেছেন? আমরা না বলতাম বচন কত সহজ। এবার বুঝেছেন বচন কতটা সহজ। এখান থেকে অফিসারের র‍্যাংকে প্রশ্ন হয়ে থাকে। বিশেষ্য এবং সর্বনাম পদ হবে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী পদে প্রশ্ন হয়েছে। এই যে কিছুদিন পরে কিন্তু স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা হবে। আরেকটা কথা, আগামীকাল থেকে কিন্তু আমাদের স্বাস্থ্য সহকারী পদের মানে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের জন্য যে প্রস্তুতিমূলক পরীক্ষা এবং আমরা রেগুলার যে নিয়ে থাকি, ওটাতে যদি কেউ মানে ক্লাসে যদি কেউ যুক্ত হতে চান, আমাদের ব্যাচে যদি ভর্তি হতে চান, খুব দ্রুতই ভর্তি হতে হবে। ওটা আগামীকাল থেকে ওই ব্যাচটা শুরু। আর ১১ থেকে ২০ তম গ্রেডের যে ব্যাচটা চালু করেছি ৳২৫০ য় ৮ টা কোর্স, সেটাতে ৮ টা সাবজেক্ট পড়াবো কিন্তু। যদি ভর্তি হতে চান, আগামীকালের মধ্যেই ভর্তি হয়ে যান। সেটার ক্লাস হবে আগামী পরশুদিন থেকে। খুব দ্রুত অনেকেই ভর্তি হয়ে গিয়েছেন। এখানেও অনেকে আছেন, নাম বলব না। এই যে আনসারও করছেন সেই আপুরা। হ্যাঁ, ভর্তি হয়ে গিয়েছেন। যারা এখনো ভর্তি হননি ৳২৫০ য় ভর্তি হয়ে যাবেন।
আচ্ছা কোনটি সঠিক বহুবচন? সবাই আনসার করছেন হচ্ছে সি নাম্বারটা। শিক্ষক মণ্ডলী। শিক্ষক মণ্ডলী, শিক্ষকগণ, মন্ত্রীগণ নাকি সাহেবগণ? সাহেবাগণ কোনটা হবে? সবাই সমহারে আনসার করছি। তার মানে নিঃসন্দেহে বলতে পারি অবশ্যই সঠিক আনসার ১৪ র নাম্বার শিক্ষক মণ্ডলী এবং এটাই কিন্তু সঠিক আনসার। কারণ মন্ত্রীর সঙ্গে কি হয়? মন্ত্রীবর্গ হয়। শিক্ষকের সঙ্গে কিন্তু শিক্ষকবৃন্দ হয়, গণ না কিন্তু শিক্ষকবৃন্দ। ঠিক আছে? এজন্য এখানে গণ ব্যবহার করে ভুল করেছি। শিক্ষক মণ্ডলীয় হয়। আর সাহেবাগণ হবে না। সাহেবের বহুবচন হচ্ছে সাহেবান। একটু আগেই কিন্তু পড়েছি। সাহেবান এটা বহুবচন হিসেবে ব্যবহার করা হয়। আবার বলতে পারেন স্ত্রীবাচক। না, না, না করা যাবে না। এটা কিন্তু বহুবচনে ব্যবহার করা হয়। শিক্ষক মণ্ডলী হবে সঠিক আনসার। বনে, বনে ফুল ফুটেছে। থানা শিক্ষা অফিসারে এসেছে। সহকারী উপজেলার থানা বাসার থানা এটিও পদে। আপনারা কিন্তু জানেন যারা প্রাইমারি টিচার অলরেডি হয়েছেন তাদের একটা সুযোগ আছে। তারা এটিও পদে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এদের জন্য একটা বিশেষ সুযোগ রয়েছে। দেখুন সেখানে প্রশ্ন বনে, বনে, বনে ফুল ফুটেছে এখানে শব্দটা একবচন, বহুবচন নাকি একবচন, বহুবচন উভয়টিই নাকি কোনটিই নয়? সবাই দ্রুত আনসার করুন। এই ফুলের কথা শুনলেই শুধু একটা কথাই আমার মনে পড়ে। ফুলে, ফুলে ফলে, ফলে কহে মৃদু বটিনি ফুল তুলে ফল আজ কোকিল বাকুতে কু কু কুহু গায় কি জানি এরো রাগ প্রাণ কয় হায়। গান গাইলে তো পড়ালেখাই হবে না। আচ্ছা, সবাই বলছেন সি নাম্বারটা হবে। একবচন ও বহুবচন। আচ্ছা, মনিরা আপু বলছেন বি নাম্বার হবে। শায়লা আপু বলছেন এ নাম্বার হবে। দেখেছেন? কত কনফিউশন আপনাদের মধ্যে। মাত্র একটু পদে এসেছে জন্য কনফিউশন কিনা আমি জানি না। অথচ কিন্তু কঠিন এসেছে ব্যাপারটা তাও নয়। এটার আনসার হবে বহুবচন। মনিরা আপু সঠিক আনসার করে। কারণ অনেকে বলতে পারেন, "ভাইয়া আমরা না একটু আগেই শিখলাম ফুল শব্দের বহুবচন হচ্ছে ফুলও কি বলুন তো? ফুলদল হতে পারে।" ফুল বা শতদল শতদল মানে কি পদ্ম, তাই না? আচ্ছা ফুলকে যদি আপনি বহুবচন করতে চান, বিভিন্নভাবে আপনি বহুবচন করতে পারবেন। ঠিক আছে? ফুলদল দিয়ে তারপরে পুষ্পদাম আ সরি ফুল দিয়ে তো ফুলদল হবে। এখন কথা হচ্ছে এখানে তো ফুলদল নেই, তবে কেন বহুবচন হবে, তাই তো? আচ্ছা চিন্তা করে দেখেন আপু, বনে, বনে ফুল। আচ্ছা একটা বনের কথাও যদি ধরি, একটা বনে কি একটা ফুল ফোটে? একটা বনে তো বহু ফুল ফুটতে পারে। এখানে অনেক ২ টা বনে, বনে মানে বনের কথা বলা হয়েছে। ১ টা বন বা ২ টা বনের মধ্যে কি কখনো একটা ফুল ফুটতে পারে? না, না, না। এই কারণে সঠিক আনসার হবে বহুবচন। শব্দটা বহুবচন। এই ভুলগুলো করা যাবে না কিন্তু। আচ্ছা, এবার আমরা সরাসরি ক্লাস শুরু করব। আপনারা দেখেছি অনেকেই কিন্তু এই বচন থেকে ভুল আনসার করেছেন। এই ক্লাসটা করার পর বচন থেকে যেভাবেই জবের পরীক্ষায় প্রশ্ন হোক, যেমন আমরা দেখলাম বিসিএস এ হয়েছে বা অন্য জবের পরীক্ষা। এখন আমরা যেভাবে ক্লাস করব, এরপরে বচন থেকে যেভাবেই প্রশ্ন ভুল হবার সম্ভাবনা নেই। এজন্য আপনাদের ব্রেইনটা একটু ঠান্ডা রেখে ক্লাসটা জাস্ট এর পলকে করে যেতে হবে। যেমন বচন আমরা কেন শিখব? এখান থেকে কিন্তু আমি আনসারটা দিয়ে দিয়েছি। বচন শিখব কারণ জবের পরীক্ষায় কমন থাকে আমি দেখিয়েছি। আর বচনটা শেখা খুবই সহজ। আর এখান থেকে উন্নত প্রাণী, উত্তর প্রাণী ও মানে জন্তুর বহুবচনে কিন্তু আমরা মানে বহুবচন হিসেবে কিন্তু আমরা মানে দেখুন ব্যাপারটা এরকম ধরুন মানে উন্নত প্রাণীর একবচন কি হবে? বহুবচন কি হবে? যেমন মানুষের একবচন হচ্ছে মানুষ আর বহুবচন হচ্ছে মানুষেরা। মানে এখানে যে বহুত্ববাচক শব্দটা ব্যবহার করা হচ্ছে, বোর্ড বইতে কিন্তু আপনি আর বহুত্ববাচক মানে বর্তমান যে বোর্ড বই আমরা ৯ম-১০ম শ্রেণীর যে বাইবেল বই বা বোর্ড বই, এই বোর্ড বইতে এখন লগ্নক শব্দটা ব্যবহার করা হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। লগ্নক আর যে বহুত্ববাচক শব্দ মানে যেগুলা শব্দের শেষে যুক্ত হয়, ওই একই কথা। যার নাম লাউ তার নামই কদু। জাস্ট লগ্নক শব্দটা ব্যবহার করেছে। আমি বুঝাই দিব লগ্নক জিনিসটা কি?
বচনের বৈশিষ্ট্য নিয়ে এখান থেকে জবের পরীক্ষায় প্রশ্ন হয়েছে। কোন জবের পরীক্ষা যে বচন শব্দের অর্থ কি? ওই যে একটু আগেই পড়লাম 18 তম বিসিএস এ এই প্রশ্নটা হয়েছে। আমি স্লাইডটা এমনভাবে তৈরি করি যাতে হচ্ছে এটা আপনাদের মানে জবের প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেভাবে কিন্তু স্লাইডটা তৈরি। যেমন বচন অর্থ সংখ্যার ধারণা আপনারা ভুল আনসার করেছিলেন অনেকেই। আচ্ছা বচন কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। আপনাকে একটা ট্রিকস বলে দিয়েছিলাম। আমাদের বাংলা ব্যাকরণের যত চ্যাপ্টার রয়েছে চপ প্রত্যেকটা অধ্যায় কিন্তু একেকটা বচন, কথার কথা লিঙ্গ এটা একটা চ্যাপ্টারের নাম। একটা অধ্যায়ের নাম। বাংলা ব্যাকরণের একটা অধ্যায়ের নাম। অধ্যায়ের নাম আসলেই সে একটা সংস্কৃত ভাষার শব্দ। দেখুন একটা থেকে আমরা কত জিনিস শিখতে পারলাম। আচ্ছা বচন একটা পারিভাষিক শব্দ। আমাদের বাংলা ব্যাকরণের যত চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একেকটা পারিভাষিক শব্দ। যেমন লিঙ্গ, তাই না? জেন্ডার তার মানে বুঝতে পারছি যার ইংরেজি শব্দ রয়েছে। লিঙ্গর ইংলিশ হচ্ছে জেন্ডার, তাই না? বচন, বচনের ইংলিশ হচ্ছে নাম্বার। তার মানে এর ইংলিশ করা যায়। মানে এটা পারিভাষিক শব্দ। কোন তত্ত্বে আলোচিত হয় এটি? শব্দতত্ত্বে। যারা বাংলা ব্যাকরণের যারা আমাদের কোর্সে যুক্ত আছেন তারা কিন্তু জানেন। আমরা কিন্তু এভাবে পড়ি যে, "আরে সমাস কাল ক্রিয়া ধাতু বচন লিঙ্গ নিয়া প্রকৃতি প্রত্যয় পাবে তুমি তত্ত্বের স্বর্গে গিয়া।" কবিতাটা যার মুখস্থ থাকবে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন কোনটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়। আবারও বলছি, "আরে সমাস কাল ক্রিয়া ধাতু বচন লিঙ্গ নিয়া প্রকৃতি প্রত্যয় পাবে তুমি রূপতত্ত্বের স্বর্গে গিয়া।" সবাই লিখে রাখুন। আমি এত ডিটেইলস এখন পড়াতে গেলে অনেক সময় লেগে যাবে। এগুলো হচ্ছে শব্দতত্ত্বে আলোচিত হয়। তার মধ্যে ধাতু বচন লিঙ্গ নিয়া মানে বচন শব্দটা কিন্তু চলে এসেছে। এজন্য এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধাতু বচন লিঙ্গ নিয়া প্রকৃতি প্রত্যয় পাবে তুমি রূপতত্ত্বের স্বর্গে গিয়া। মানে বচন একটা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বচন হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বচন হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আপনি বললেন রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এখানে শব্দতত্ত্ব লিখেছেন কেন? কারণ হচ্ছে রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। হাবিবা আপু বলছেন, "ভাইয়া আপনার কথা মাঝে কেটে আসছে।" আমার কথা কেটে আসছে হয়তোবা আপু আপনার নেটের সমস্যা থাকার কারণে। আমার এখানে কথা কেটে আসার কথা নয়। এখানে সাউন্ড ক্লিয়ার আছে। যারা এখনো শেয়ার দেননি ক্লাসটা শেয়ার দিয়ে নিন, হ্যাঁ? আচ্ছা বচন হয় না কাদের? আমরা কিন্তু জানি বিশেষণের কোনো বচন হয় না। উদাহরণ দেই, রহিম ভালো ছেলে। ভালো কয় বচন বলতে পারবেন? আরে ভালো তো একটা বিশেষণ। এর আবার বচন কি? একবচনই কি আর বহু বচন হয় না তো। অব্যয় এবং ও আর আমরা যখন সমাস শিখেছিলাম এবং ও আর মিলে হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয় নয় সেটা যখন আমরা সমাস পড়ব তখন এগুলো পড়ে ফেলব। সেখানে কিন্তু এবং শব্দটা এবংটা কি? এবং হচ্ছে একটা অব্যয়। এখন এবং রহিম এবং করিম। আচ্ছা এবংটা একবচন না বহুবচন? আসলে এবং এটা একটা অব্যয়। এর একবচনও হয় না, বহুবচনও হয় না। আবার ক্রিয়াপদ, ঠিক আছে? ক্রিয়াপদের কিন্তু বচন হয় না। আর হয় তাহলে বিশেষ্য এবং সর্বনাম পদের বচন হয়। বাকিদের বচন হয় না। মনে থাকবে? বচনের বৈশিষ্ট্য এবার আমরা আরেকটু জানি। বচনকে যদি আপনি ভাঙেন, অচ যোগ অন, অচ যোগ অন বচন। তার মানে এই যে অন শব্দটা হয়, যখন আমরা যখন অনেকের কাছে কিন্তু প্রত্যয় কঠিন লাগে প্রকৃত প্রত্যয়। আমি যখন আমি পড়াবো এরপরে যদি কঠিন লাগে তবে সবাই মিলে আমাকে ধরবেন যে, "ভাইয়া আপনি এত বাজে পড়ান কেন?" অবশ্যই বলবেন। প্রকৃতি প্রত্যয় সবার কাছে কঠিন লাগে। আমি সহজ করে দিব। দেখুন এই অন এটা কিন্তু একটা প্রত্যয়। এই প্রত্যয়টাকে আমি কি বলব? এই প্রত্যয়টাকে আমি কৃৎ প্রত্যয় বলব। কেন? কারণ এর আগে একটা ক্রিয়াজাত শব্দ আছে। সেটা কোনটা? বচ। বচ মানে হচ্ছে বচনের বচ। বচ মানে হ্যাঁ? বচ যুক্তি কি হয়? উক্তি, তাই না? বচ মানে হচ্ছে বলাকে বোঝাচ্ছে। তার মানে এটা একটা ক্রিয়া, ক্রিয়াজাত শব্দ বা ধাতু। আমরা কিন্তু জানি প্রত্যয়ের আগে যদি ধাতু থাকে তবে ওই প্রত্যয়টাকে বলব কৃৎ প্রত্যয়। আবারও বলছি প্রত্যয়ের আগে যদি আপনারা ধাতু দেখেন, এই অন হচ্ছে একটা প্রত্যয়। এই প্রত্যয়ের আগে কি আছে? ধাতু আছে। কিভাবে বুঝলেন? এই যে রুট চিহ্নের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা একটা ধাতু। এই ধাতু যদি চিহ্ন থাকে তাহলে এই প্রত্যয়টাকে আমরা বলব কৃৎ প্রত্যয়। কারণ এর আগে একটা ক্রিয়াজাত শব্দ আছে। ঠিক আছে? আচ্ছা আ ব জয়নব আপু বলছেন, "এখানেও কেটে আসছে। সবাই যারা এখানে আছেন ক্লাসে, সবাই সমহারে কমেন্ট করতে সাউন্ড কি ক্লিয়ার আছে? নাকি এখানে একজন বলছেন আমার এখানে বলছেন নেট প্রবলেম, জয়নব বাবু বলছেন নেট প্রবলেম। তারপরে হচ্ছে কে যেন বলছেন নেট প্রবলেম। আসলে আমার সাউন্ডে কি আসলে কোন প্রবলেম দেখা দিচ্ছে? হাবিবা আপু বলছেন, "ইয়া আপনার কথা মাঝে কেটে আচ্ছা।
এই কথাটাই আমি আসলে আপনাদের কাছ থেকে জানতে চাই। আসলে কি কেটে আসছে অন্যদের কাছেও? যদি অন্যদের কাছে কেটে না আসে তাহলে বুঝে নিব আপনাদের নেট সমস্যা। সবাই কমেন্ট করুন তো। আমি ক্লাসটা করানোর সময় খুব দ্রুত কমেন্ট করবেন। আমি যখন প্রশ্ন করব তখন দ্রুত আনসার করবেন। সবাই লাভ রিঅ্যাক্ট দিচ্ছেন মানে সাউন্ড ঠিকই আছে। স্মৃতি ইসলাম আপু বলছেন ক্লিয়ার। বাস তার মানে সবার কাছেই ক্লিয়ার। আচ্ছা, এবার বচন কাকে বলে? ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের যে সংখ্যাগত ধারণা সেটাকেই প্রকাশের উপায়কে বলে বচন। কারণ আমি একটু আগেই বলেছি মানুষ হচ্ছে একটা বিশেষ্য পদ। এই পদটাকে আমি মানুষেরা বলতে পারি। তার মানে কিন্তু আমরা সংখ্যা বা ১ টা মানুষ, ২ টা মানুষ বলতে পারি, হ্যাঁ? তার মানে বিশেষ্য এবং সর্বনাম পদের কিন্তু বচন হয়। এটা আমরা শিখে নিলাম। আচ্ছা, পরীক্ষায় যদি আসে বচন কোন জাতীয় শব্দ? পরীক্ষায় যদি আসে বচন কোন ধরনের শব্দ? এটা প্রশ্ন কিন্তু আলাদা হয়ে গেল। এখন একটু বোঝার চেষ্টা কোন জাতীয় বা কোন ধরনের শব্দ? তখন একরকম আনসার হবে। আর যদি বলে যে কোন ভাষার শব্দ? তখন প্রশ্নটা আনসার হবে আলাদা। লিখিত পরীক্ষার জন্য আমি কিন্তু লিখিতর জন্য এই কথাটা বলছি। লিখিত পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে আ বচন কোন জাতীয় শব্দ? তখন তো আর কোনো অপশন আসবে না। তখন আপনি যদি বলেন বচন হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, আপনি তো 0 পেয়ে চলে আসবেন। এই যে স্বাস্থ্য সহকারী পদে কিন্তু রিটেন পরীক্ষা হতে আমার একটা বিশ্বাস এবার রিটেন নেবে। স্বাস্থ্য সহকারী পদে রিটেন হবে। আগে কিন্তু প্রিলি হতো, শুধুমাত্র এমসিকিউ হতো। রিটেন এ কিভাবে প্রশ্ন হয়ে থাকে, আপনার রিটেনের এক্সাম কিভাবে দেবেন, যারা স্বাস্থ্য সহকারী পদের জন্য এপ্লাই করেছে, তারা আমাদের ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে? আগামীকাল থেকে কিন্তু ব্যাচটা শুরু হবে। যারা স্বাস্থ্য সহকারী পদে এ পরীক্ষা দিতে চান। দেখুন এখানে প্রশ্ন হবে কোন জাতীয় শব্দ বা কোন জাতীয় বা কোন ধরনের শব্দ বচন? বচন হচ্ছে একটা পারিভাষিক শব্দ। আর যদি বলে কোন ভাষার শব্দ? তখন বলতে হবে সংস্কৃত ভাষার শব্দ। প্যাচ লাগানো যাবে না কিন্তু। ঠিক আছে? আচ্ছা। এবার একবচন, বহুবচন নিয়ে আমি একটা কথাও বলব না। এটা আপনারা সবাই জানেন। আমি কিন্তু টাইম নষ্ট করতে পছন্দ করি না। একবচন বলতে বোঝায় কি? যে শব্দ দ্বারা কোনো প্রাণী বা বস্তুর একটি মাত্র সংখ্যার ধারণা দেয়। তখন সেটা একবচন। যেমন সে এলো, মেয়েটি স্কুলে যায়। এখানে সে এবং মেয়েটি একবচন। আমি এখানে সময় নষ্ট করতে পারব না। বহুবচন জিনিসটা কি একই রকম। এখানেও সময় নষ্ট করব না। যে, যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক ব্যক্তির যদি একের অধিক অর্থাৎ হচ্ছে বহু ধারণা দেয়। এক কথায় ধারণা দিলে সেটা বহুবচন। যেমন তারা গেল, সর্বনামের ক্ষেত্রে কিন্তু তারা। মেয়েরা গেল বা মেয়েরা এখনো আসেনি। বহুবচন করে ফেললাম। এই তো এটাই একবচন বহুবচন। কিন্তু ওগুলা পরীক্ষায় কখনো আসবে না কিন্তু। আবার এমন কিছু শব্দ আছে বুঝছেন? এগুলো কিনা সবসময়, সবসময় এবং সবসময় একবচন। যেমন পৃথিবী কয়টা? পৃথিবী কিন্তু একটাই নাকি? পৃথিবীর বহুবচন কি? পৃথিবীগুলো? পৃথিবীগুলো অনেক সুন্দর নাকি পৃথিবীটা অনেক পৃথিবীটা অনেক সুন্দর। আবার চাঁদ কয়টা? চাঁদও কিন্তু পৃথিবীতে একটাই আছে। চাঁদ, আবার মা, নিজের আপন মা কিন্তু একটাই হয়। সৎ মা যে কয়টাই হোক, মা কিন্তু মা যাকে গর্ভধারণ করছে তার সন্তান কিন্তু মানে মা কিন্তু তার একটাই হয়। মায়ের সঙ্গে চাঁদের একটা রিলেশন তৈরি করুন তো। খুবই সহজ। আমরা একটা গজল জানি, তাই না? চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। যে আমার আচ্ছা, মায়ের সঙ্গে কিন্তু চাঁদের একটা সম্পর্ক আছে। ২ টাই কিন্তু একক। মাও একটা, চাঁদও একটা, পৃথিবীও একটা, সূর্যও একটা। এটি কিন্তু বহুবচন করা যায় না। পরীক্ষায় আসতে পারে, সূর্য শব্দের বহুবচন কি? মানে আপনাদের কনফিউজড করার জন্য প্রশ্ন আসতে পারে। সূর্য শব্দের আপনারা আনসার করবেন যে, সূর্য শব্দের বহুবচন হয় না। এখানে মা, পৃথিবী, সূর্য, চাঁদ এদের কিন্তু বহুবচন হবে না। আবার এমন কিছু শব্দ রয়েছে যাদের একবচন হবে না। এরা সবসময়ই বহুবচন। যেমন সভা। মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি কালেক্টিভ নাউন। যারা আমার কালেক্টিভ নাউন এর ক্লাসটা করেছেন, আমার মনে হয় না ওই পার্টস অফ স্পিচ কালেক্টিভ নাউন নিয়ে আমার মানে নাউনের কালেক্টিভ নাউন নিয়ে কোনো সমস্যা হবার কথা নয়। তাহলে সভা একজনকে নিয়ে হয় না। জনতা একজনকে নিয়ে হয় না। সমিতি ও একের অধিক সময় মানে লোকজন লাগে। পঞ্চায়েত ওই যে গ্রামের পঞ্চায়েতরা সবাই একসাথে বসে। মাহফিল কিন্তু একজনকে নিয়ে হয় না। ঝাঁক, শহর যেটাকে কালেক্টিভ নাউন বলছি। দল, ফ্যামিলি, বাহিনী এগুলা কিন্তু সব বহুবচন। তবে এখানে একটা জিনিস শিখানোর আছে।
এটা এখন যে কথাটা বলব এটা আপনার ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কাজে দেবে। সবাই বলুন তো, আমরা একটু আগেই জানলাম FAMILY ফ্যামিলি হচ্ছে একটা কালেক্টিভ নাউন, তাই না? এটা একটা কালেক্টিভ নাউন। কিন্তু জবের পরীক্ষায় যদি প্রশ্ন হয় FAMILIS ফ্যামিলিস কোন নাউন? অবশ্যই বলবেন ফ্যামিলিস হচ্ছে কমন নাউন। কারণ আপনাকে যখন ক্লাস করিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম। যাদেরকে বহুবচন করা হয়ে গিয়েছে তারাই হচ্ছে কমন নাউন। যাদেরকে বহুবচন করা যায় তারাই কমন নাউন। আচ্ছা গার্ল, গার্ল মানে কি? বালিকা। গার্ল এর বহুবচন কি? গার্লস। গার্ল এর বহুবচন হচ্ছে গার্লস। বাস, বাসের বহুবচন কি? বাসেস। মানে যাদেরকে বহুবচন করা যায় তারাই হচ্ছে কমন নাউন। রিভার, রিভার্স। আশা করি বুঝতে পেরেছেন। হায় আমি কি নাউনের ক্লাস থেকে সরে যাচ্ছি। টেনশন করবেন না। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জবের পরীক্ষায় কখনোই আসবে না যে মানুষের বহুবচন কি? মানুষ, মানুষেরা, মানুষ, মানুষগুলো। এইগুলো কিন্তু জবের পরীক্ষায় কখনোই আসবে না। জবের পরীক্ষায় কি প্রশ্ন হবে তাহলে? জবের পরীক্ষায় অন্যভাবে প্রশ্ন হবে। উন্নত বা ইতর বা অপ্রাণীবাচক শব্দগুলো এমসিকিউ কিন্তু এখান থেকে বচন করতে হবে কিভাবে? বহুবচন করতে কি, কি যুক্ত হয়? যেমন উন্নত প্রাণীবাচক একটু আগেই কিন্তু আমরা শিখলাম কবি। কবি এর বহুবচন হচ্ছে কবিকুল, তাই না? একটু আগে কিন্তু শিখেছি। কবি, কবিকুল মানে প্রাণীবাচক শব্দে কবি, কবিকুল। তার মানে কি, কি যুক্ত করেছি? কুল শব্দটা যুক্ত। এই কুলটাই হচ্ছে মূলত লগ্নক। বুঝতে পেরেছেন? মানে যেটা দ্বারা আমি ওই শব্দটাকে বহুবচন বানাবো, এটাকেই বলা হয় লগ্নক। আবারও বলছি, নবম-দশম শ্রেণীর যে বোর্ড বইটা রয়েছে, এটাকে আপনার বাইবেল মনে করুন। খ্রিস্টানরা যেমন বাইবেলটাকে অনেক প্রাধান্য দেয়, আপনাকে তেমনি বাংলা ব্যাকরণটাকে প্রাধান্য দিতে হবে বাইবেলের মতো। ভুল থাকলেও এটাই সঠিক। বিসিএস এ প্রশ্ন হবে এই বই দেখে, গাইড দেখে কিন্তু প্রশ্ন হবে না। আবারও বিজ্ঞাপনটা চলে এসেছে। আরেকবার বলছি। মাত্র ৳২৫০ য় ১১ থেকে ২০ তম গ্রেডের জবের জন্য এই কয়েকটা ক্লাস আমি সরাসরি লাইভে নেব। এই বিষয়গুলোর উপরে ক্লাস নেব। লাইভ ক্লাস নিব গণিতের উপরে, ইংলিশ গ্রামারের উপরে, ইংলিশ লিটারেচারের উপরে, বাংলা ব্যাকরণের উপরে, বাংলা সাহিত্যের উপরে, মানচিত্রের, বাংলাদেশ বিষয়াবলীর উপরে, আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে, এই টোটালটার উপরে কিন্তু ক্লাস নেব। প্রতিদিন ক্লাস থাকবে বলা চলে। কারণ ৩ থেকে ৪ টা করে লাইভ ক্লাস হবে প্রতি সপ্তাহে এবং আপনারা এভাবেই লাইভ ক্লাসগুলো পাবেন। আপনাদের কমেন্টগুলো দেখব। আপনারা যেখানে বুঝতে পারেননি সেটা আমি সলভ করে দিব। এই সঙ্গে প্রতি সপ্তাহে মানে সপ্তাহে ৫ দিনই কিন্তু আপনাদের পরীক্ষা নেয়া হবে। সপ্তাহে ৫ দিনই পরীক্ষা নিব। সপ্তাহে ৫ দিনই মেসেঞ্জার ক্লাস থাকবে। আর আমার লাইভ ক্লাস থাকবে ৩ থেকে ৪ দিন সপ্তাহে। মাত্র ৳২৫০ প্রতি মাসে। অবশ্যই আপনারা খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন। ক্লাসটা রেকর্ড অবস্থায় থাকবে। ক্লাসটা মিস দিলে পুনরায় করে নিতে পারবেন। মডেল টেস্ট পরীক্ষা নেয়া হবে। আপনার পরীক্ষা দেওয়ার পর মেরিট লিস্ট দেওয়া হবে এবং জব সলিউশন বইটা আপনাদেরকে কিনতে হবে না। জব সলিউশন বইটা আপনাকে পিডিএফ আকারে অথবা ছবি তুলে আপনাকে সেই দিনটা পড়া দেওয়া হবে। আপনার জব সলিউশনটা ক্লিয়ার করে দেওয়া হবে। এটা এক্সট্রা সুযোগ দেওয়া থাকবে আপনার জন্য। মাত্র ৳২৫০ মাথায় রাখবেন। আগামী পরশুদিন ব্যাচটা কিন্তু আমরা শুরু করে দিব। অনেকেই ভর্তি হয়ে গিয়েছি। যারা এখনো ভর্তি হয়নি, ভর্তি হয়ে যাব। আচ্ছা, যাদের বচন হয় তাদেরকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা প্রাণীবাচক, একটা অপ্রাণীবাচক। আমি ২ ভাগে ভাগ করলাম এ কারণেই, কারণ যেটা অপ্রাণীবাচক তাদের কিন্তু কোনো শ্রেণীবিভাগ হয় না। অপ্রাণীবাচকের যেমন প্রাণীবাচকের কিন্তু শ্রেণীবিভাগ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা উন্নত প্রাণীবাচক, একটা ইতর প্রাণীবাচক। আচ্ছা উন্নত প্রাণীবাচক কারা? একমাত্র মানুষই হচ্ছে উন্নত প্রাণীবাচক শব্দ। মানুষ ব্যতীত যেকোনো শব্দই ইতরবাচক। যদি পাখি হয়, পক্ষী হয়, গরু, ছাগল, হাঁস, মুরগি হয় যেকোনো প্রাণী হয়, গাছ হয়, মানে প্রাণী হয় সবই ইতরবাচক শব্দ। ইতর প্রাণীবাচক। ঠিক আছে? শুধুমাত্র মানুষকেই বলব উন্নত প্রাণীর মধ্যে রাখবো। কারণ আ আমাদেরকে সি আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। ঠিক আছে? নুসরাত জাহান নিশি আপু কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আপু। কেমন আছেন আপু? ক্লাসটা কেমন লাগছে জানাতে হবে। জয়নব আপু বলছেন যে, আ সাহিত্য শাখায় যেতে চাই ভাইয়া। ও আচ্ছা। স্বাস্থ্য। আপনার লেখাটা এতই ছোট মানে আমি দূর থেকে দেখছি বুঝতে পারছি না। স্বাস্থ্য। আপু আরেকটু ক্লিয়ার করে লিখলে ভালো হতো, হ্যাঁ? স্বাস্থ্য শিক্ষায় টিকতে চাই ভাইয়া।
রংপুরে মে মাসে এক্সাম হবে। আচ্ছা, মানে স্বাস্থ্য আপনি বুঝতে পেরেছি। মানে স্বাস্থ্য সহকারী পদে আপনি পরীক্ষা দেবেন, তাই তো? স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিতে চাইলে আপনাকে রিটেন এর প্রিপারেশন নিতে হবে আপু। ভুলে যান আপনার স্বাস্থ্য সহকারী মানেই রিটেন এর প্রিপারেশন হওয়ার সম্ভাবনা 90% এর আগে হচ্ছে লিখিত পরীক্ষা হতো না, এমসিকিউ হতো। মাত্র ৩ টা করে অপশন থাকতো। সেই সুযোগটা এখন আর নেই। আপনাকে লিখিতর প্রিপারেশন নিতে হবে। আমি কিন্তু কিভাবে লিখিতর প্রিপারেশন নিতে হবে অলরেডি একটা ক্লাস করিয়ে দেখিয়ে দিয়েছি। এরপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আগামীকাল কিন্তু স্বাস্থ্য সহকারীর জন্য নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে। ওটাতে পড়লে আপনি সবই ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারবেন এবং স্বাস্থ্য সহকারীর বিগত মানে এমসিকিউর ওই পার্টটাও শেষ করে ফেলা হবে। পাশাপাশি আ রিটেন এর প্রিপারেশন ও নেওয়া হবে। আ আচ্ছা নিশি আপু তো সালাম দিয়েছেন, উত্তর নিয়েছি আপু। আবার দেখুন, তাহলে আমরা ২ ভাগে ভাগ করতে পারি বচনকে। একটা প্রাণীবাচক, একটা অপ্রাণীবাচক। প্রাণীবাচককে বলতে পারি উন্নত প্রাণীবাচক আর হচ্ছে ইতর প্রাণীবাচক। আর যেটা অপ্রাণীবাচক সেটার কোনো শ্রেণীবিভাগ হবে না। তাই না? আচ্ছা উন্নত প্রাণীবাচকে যারা আছে তারা একমাত্র হচ্ছে মানুষ। ছাত্ররাও মানুষ, শিক্ষকেরাও মানুষ, মানুষও মানুষ। তাই না? আচ্ছা পৃথিবীতে যত মনুষ্য জাতি আছে তাদেরকে বলব উন্নত প্রাণীবাচক। যেটা আমরা একটু আগেই বলেছি সময় নষ্ট করা যাবে না। এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি নিজেই জানি আপনি কোনটা বুঝতে পারবেন, কোনটা বুঝতে পারবেন না। যেটা বুঝতে পারবেন না সেটাতে আমি নিজেই লেট করব। সমস্যা নেই। কিন্তু যেটা আপনি বুঝতে পারবেন ওইটাতে আমি কিন্তু লেট করব। যেমন যে বচনকে ২ ভাগে ভাগ করা যায়। একটা একবচন, একটা বহুবচন। এখন একবচনের সংজ্ঞা কি আমি দিব ১ ঘন্টা ধরে? আমি ওই টাইম ওয়েস্ট করার পক্ষে নেই। আমি যেভাবে পড়াবো আমি চেষ্টা সর্বোচ্চ আ আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। ইতর প্রাণীবাচক শব্দ। দেখুন প্রাণ আছে কিন্তু মানব জাতি না তারা। তারাই হচ্ছে ইতরবাচক। মানে মানব জাতি ছাড়া যাদেরই প্রাণ আছে তারাই হচ্ছে ইতরবাচক। মানব জাতি ছাড়া যাদেরই প্রাণ আছে তারাই ইতরবাচক। মানে ইতর প্রাণীবাচক তাদেরকে ধরা হবে। যেমন পাখি, হস্তি বা হাতি। ঠিক আছে? আমি জানি এটা বুঝতে পেরেছেন। সময় নষ্ট এজন্য করতে পারব না। শুধু মনে রাখবেন একবচনের সাথে যা যুক্ত হয়ে বহুবচন হয়। মানে যা মানে বুঝতে পারছেন তো? এখানে কিন্তু আমি একটা কালার দিয়েছি। কারণ আছে। একবচনের সাথে রা যুক্ত হয়। একবচনের সাথে গুলা যুক্ত হতে পারে। যুক্ত হয়ে বহুবচন হয়ে যায়, তাই না? যেমন মানুষ, মানুষেরা। তার মানে মানুষেরার মধ্যে এরা যুক্ত হয়েছে। তার মানে যা যুক্ত হয়, ওই যে যা শব্দটা মানে যা যুক্ত হয় তাদেরকেই বলা হয় লগ্নক আ বহুত্ববাচক শব্দ। মনে থাকবে তো? এই লগ্নক শব্দটা শুনে কিন্তু এখন থেকে আর ভয় পাওয়া যাবে না। লগ্নক মানে বুঝতে পেরেছেন? লগ্নক মানে হচ্ছে যা যুক্ত হয়ে বহুবচন হয় তাকেই বলব লগ্নক। কি যুক্ত হয় এবার বুঝতে পেরেছেন তো? যেমন রা, এরা, গুলা, গুলি, গুলো, এর, সব, সকল, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজির, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি এইগুলাই যুক্ত হয়ে বহুবচন হয়ে যায়। এই কারণে এদের সবাইকে একেকটা লগ্নক বলব। মালা একটা লগ্নক, আবলি একটা লগ্নক, দাম একটা লগ্নক। বলুন তো দাম কার সাথে যায়? কুসুমের সঙ্গে দাম যায়। হাইরে জবের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়েছে। কুসুম শব্দের বহুবচন কি? কুসুম দাম। আমরা এগুলো পড়ব সমস্যা নাই। এই যে শিলার সাথে কি রাশি, শিলা, শিলারাশি যে কাজী নজরুলের কবিতায় রয়েছে, "শিলা রাশি রাশি পড়িছে খসে, ফেলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে।" তাই না? আচ্ছা, মনে থাকবে তো? আশা করি আপনাদের মনে থাকবে এটা নিয়ে। আর সমস্যা হওয়ার কথা নয়। আবার বাংলায় বহুবচন বোঝানোর জন্য কতগুলো শব্দ বা শব্দাংশ ব্যবহৃত হয়। মানে শব্দাংশ মানে বিভক্তির মতো করে শব্দাংশ ব্যবহৃত হয়। ওই শব্দাংশগুলোকে ওই শব্দাংশগুলো এসেছে সংস্কৃত ভাষা থেকে। মানে ওই যে যেটাকে আপনি লগ্নক বললেন একটু আগে লগ্নক, যে রা, এরা, গুলি কি বললেন এগুলাকে? লগ্নক বলেছিলেন। ওই লগ্নকগুলো কিন্তু সংস্কৃত ভাষা থেকে। ওই শব্দাংশগুলো কিন্তু সংস্কৃত ভাষা থেকে। আবার তদ্ভব ভাষা বলবেন তৎসম ভাষা থেকে। আর তাছাড়াও তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ চেনার উপায় কি এগুলা নিয়ে কিন্তু আপনাদের একটা ক্লাস নেওয়া হয়েছে। যারা ক্লাস পাননি আবারও পাবেন। দ্রুত যদি ভর্তি হয়ে যান আমরা ওই ক্লাসগুলো আবারও নিব। রেপ, রিকার, রফলা তারপরে হচ্ছে যত আ উম সংযুক্ত বর্ণ আছে সবই কিন্তু সংস্কৃত ভাষার শব্দ। যেমন বৃন্দ সংস্কৃত ভাষার শব্দ। বর্গ, রেপ আছে তারপরে সংস্কৃত ভাষার শব্দ। এগুলো পড়াবো আমি সমস্যা নেই। মনে রাখতে হবে উন্নত প্রাণীবাচকের বহুবচনে যা যুক্ত হয় তা ইতর বা অপ্রাণীবাচক বহুবচনে যুক্ত হতে পারবে না। যেমন মানুষ, মানুষেরা, তাই না? মানুষ, মানুষেরা। এবার যদি আপনি বলেন পাখি, পাখিরা, তাই কি হয়? হয় না কিন্তু। তবে হ্যাঁ, ব্যতিক্রম রয়েছে। যদি কোনো কবি পাখিকে বলে পাখিরা,
তবে সেটা ঠিক আছে। কারণ কবিতার সাহিত্যকে ফুটিয়ে তোলার জন্য পাখিদের সঙ্গে রা যুক্ত ব্যতিক্রম। এটা এক্সেপশনাল। আর আমরা জানি এক্সেপশনাল ক্যান নট বি দ্য গ্ল্যাডিং এক্সাম্পল। এজন্য কথাটা বলা হচ্ছে। অর্থাৎ মানুষের ক্ষেত্রে আমরা যেটা বহুবচন করার জন্য ব্যবহার করব, এটা কিন্তু আমরা ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করব না। মনে থাকবে তো? একইভাবে ইতর প্রাণীদের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব বা অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে আমরা যে বহুবচন ব্যবহার করব, এটা কিন্তু আমরা আবার মানুষের ক্ষেত্রে বা অন্য প্রাণীবাচকে ব্যবহার করব। প্রত্যেকটাই স্বতন্ত্র বা আলাদা। তবে ব্যতিক্রম রয়েছে আমি কিন্তু একটু আগেও তবে আসার মতো যে তথ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। এরপর হচ্ছে আমরা একটা কমেন্ট এসেছে। পাখি সব। হ্যাঁ, হাবিবা আপু পাখি সব। ওই যে মদনমোহন তর্কালঙ্কার পাখি সব করে রব রাতি পোহাইল। কাননে কুলি ফুটি। একের বেশি সংখ্যা বোঝাতে সব লগ্নক। এবার লগ্নক দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না। ওই যে যেটা যুক্ত হয়, এটা যুক্ত হয়ে বহুবচন হয়ে যায় ওইটাই লগ্নক। ওইটাই বহুত্ববাচক শব্দ। এটাই শব্দাংশ। ঠিক আছে? ওই শব্দাংশ কাদের সাথে যুক্ত হবে? বিশেষ্যের সাথে যুক্ত হবে অথবা সর্বনামের সাথে। আর এরকম যদি হয় তবে সেটাকেই আমরা বলব বচন। আচ্ছা, একবচন শব্দের সঙ্গে যুক্ত হয় না কি? বহুবচন লগ্ন কিন্তু একবচনে যুক্ত হয় না। এটা তো আপনার এটা হচ্ছে বেসিক কথা। মানে এটা আমরা না পড়লেও বুঝতে পারি। একবচনে আমরা রা যুক্ত করতে পারি না। যেমন মানুষ, মানুষ হচ্ছে একটা একবচন। এখন আমি কি মানুষেরা বা এরা শব্দ যুক্ত করতে পারবো একবচনে? না। এজন্যই বলছি একবচনে কখনো বহুবচন লগ্নক যুক্ত হয় না। আবার বহুবচনে কখনো একবচন লগ্নক মানে যুক্ত হয় না। আচ্ছা বহুবচন লগ্নক যুক্ত হয়ে তৈরি হয় বহুবচন শব্দ। এটা আমরা জানি। আমি শব্দের বহুবচন কি? আমরা। এটাও আমরা জানি। তাহলে কি টাইম ওয়েস্ট করব? করব না। এগুলো কিন্তু জবের পরীক্ষায় এসেছে। তাই আমি একটা সিরিয়াল ওয়াইজ আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে হলে প্রাণীর ক্ষেত্রে কিন্তু প্রাণী বা বস্তু আমরা সব ব্যবহার করব। যেমন পাখি সব, সমূহ, মনুষ্য সমূহ প্রাণীর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করছি। মনুষ্য সমূহ, আবলি, কাবলি, মালা এটা পুষ্পমালা হতে পারে, গানের মালা হতে পারে, তাই না? বর্ণমালা হতে পারে। বর্ণমালা। আবার গানের মালা। গানই তো আছে। আমার গানের মালায় আমি করব কারে দান। আমার গানের মালায় আমি কারে দান। তাই না? আবলি কি হতে পারে? আবলি, লগ্নক। আবলি কিন্তু একটা লগ্নক। অর্থাৎ কোনো শব্দ আছে যাদের সাথে আবলি যুক্ত করে বহুবচন করতে হয়। যেমন নিয়ম একবচন আর নিয়মাবলী বহুবচন। নিয়মাবলীর মধ্যে কিন্তু আবলি শব্দটা আছে। যারা বুঝতে পারেন নাই কমেন্ট করবেন। এটা খুব সহজ পড়ে যদিও। যে নিয়মাবলীর মধ্যে আবলি আছে বুঝতে পারেননি এরকম কেউ আছেন? আশা করি এমন কেউ নেই। তারপরেও বুঝতে না পারলে পরে বুঝাই। কারণ নিয়মা এখানে আছে। তারপরে বলি, তার মানে নিয়মাবলীর মধ্যে আবলি আছে। আবার গুণেজন হবে না। আসলে আমি নিজের হাতে টাইপিং করেছি তো একটু মিস্টেক হয়েছে। এটা গুণীজন হবে। যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে তো গুণীজন বলে, তাই না? গুণীজন বা অধিক সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আমরা গণ ব্যবহার করি। তাই না? বৃন্দ ব্যবহার করি, মণ্ডলী ব্যবহার করি। যেমন শিক্ষকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, তাই না? আচ্ছা, সুধী মণ্ডলী, মন্ত্রী, মন্ত্রীবর্গ। জবের পরীক্ষায় প্রশ্ন হবে সুধী শব্দের বহুবচন কি? সুধীমণ্ডলী। মন্ত্রী শব্দের বহুবচন মন্ত্রীবর্গ। আচ্ছা, লগ্নকের ব্যবহার ছাড়াই বহুবচনের দৃষ্টান্ত কি? দেখুন, বাজারে লোক কম। এই যে বাক্যটা লিখা হয়েছে, আচ্ছা লোকটা কি একবচন না বহুবচন? সবাই কিন্তু বলবেন লোক একবচন, লোকেরা বহুবচন। তার মানে লোক এটা কিন্তু একবচন হবার কথা ছিল। কিন্তু এই লোকটা কিন্তু এখানে বহুবচন। এখন বলতে পারেন কেন ভাইয়া এটা বহুবচন হলো? কারণ বাজারে লোক কম। একটা বাজারে কি লোক একজন থাকে? একটা বাজারে কিন্তু অনেক লোক থাকতে পারে। এই কারণে যদিও এভাবে লেখা হয়নি যে বাজারের লোকেরা কম। এরকম লেখা হয়েছে কি? না। লেখা হয়েছে বাজারে লোক কম। এখানে লোক বলতে কিন্তু বহুবচনকে বোঝানো হচ্ছে। যদি প্রশ্ন করা হয়, বনে বাঘ থাকে। এখন বাঘ তো একবচন। আমি কি বলেছি বনে বাঘগুলো থাকে? তা কিন্তু বলি নাই। বলেছি বনে বাঘ থাকে, বনে বাঘ থাকে, বনে বাঘ থাকে। তার মানে বনে কি একটা বাঘ থাকে? বুঝে নিতে হবে এই বাঘটা বহুবচন। বুঝতে পারছেন না?
আশা করি বুঝতে পেরেছেন। বনে বাঘ থাকে, এখানে বাঘটা কিন্তু বহুবচন। আমরা এখন ৫ টি লগ্নক শিখব। কয়টা লগ্নক শিখব? ৫ টি লগ্নক শিখব। ৫ টি লগ্নক। এই ৫ টি লগ্নক খুবই গুরুত্বপূর্ণ জবের জন্য। কারণ আমরা ১ম এ যে প্রশ্ন সলভ করেছিলাম সেখানে কিন্তু এই লগ্নগুলা থেকে প্রশ্ন হয়েছে। যেমন এই ৫ টি লগ্নক আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন মানে মন্ত্রীরা, পণ্ডিতরা। মানে সদস্যগণ, জনগণ, সচিবগণ। মানে ভক্তবৃন্দ, সুধীবৃন্দ, শিক্ষকবৃন্দ। আমরা অনেকেই কিন্তু বৃন্দকে বিন্দু বলে থাকি। শিক্ষক বিন্দু খবরদার এই ভুল করা যাবে না। আবার অনেকেই বলেন, এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি অমুককে। খবরদার আহ্বান বলে কোনো কিছু নাই। লিখতে হবে আহ্বান, স্বরে হয় বয় আকার আহ্বান। কিন্তু উচ্চারণ করার সময় বলতে হবে আহ্বান। এই ভুলগুলা কিন্তু করা যাবে না। আমি এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি উম্মে হাবিবা আপুকে। তিনি একটি গান শোনাবেন। এবার আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি জয়নব আক্তার আপুকে। একটা কোরআন তিলাওয়াত শোনাবেন। এই যে আহ্বান এইভাবে বলতে হবে। যারা বলবে আহ্বান বুঝে নেবেন তারা হচ্ছে ভুল করছে। সে যদি টিচারও হয়, সে যদি যে কেউ হয়, রাজনীতিবিদও যদি হয়, যদি বলে আহ্বান জানাচ্ছি তাহলে বুঝে নেবেন যে তারা ভুল করছে। আহ্বান হবে উচ্চারণ, ঠিক আছে? এই ৫ টি উন্নত প্রাণীবাচক শব্দে আমরা এই সকল লগ্নক ব্যবহার করব। রা, গণ, বৃন্দ, বর্গমণ্ডলী। রা, গণ, বৃন্দ, বর্গমণ্ডলী এটা মনুষ্য শব্দের ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা মানি বা সম্মানী ব্যক্তির ক্ষেত্রে আমরা গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এগুলা ব্যবহার করে থাকি। একটু আগেই পড়েছি। তবে ব্যতিক্রম রয়েছে। আমি একটু আগে কি বলেছিলাম? এটা এখন আসবে। যে কখনো কিন্তু যখন কোনো কবি কবিতা লেখে আবার অন্যান্য প্রয়োজনে কিন্তু অপ্রাণীবাচক বা ইতর প্রাণীবাচক শব্দেও বা এরা যুক্ত হয়। কারণ তারা সাহিত্যিক যারা তারা কিন্তু এভাবে লেখে। পাখিরা আকাশে দেখিয়া পাখিস পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় বিবিচারা বিধাতার কাছে পাখা চায়। এটা কার ভাষা? এটা আমাদের ভাষা? না, এটা কার ভাষা? এটা একটা সাহিত্যিকের। পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপীলিকা তার কাছে পাখা চায়। তার মানে এই যে পাখির সাথে তো হওয়ার কথা না। এ কবিতা বা এটার কারণে পিপীলিকার সাথে যুক্ত করেছে কারা? অথচ এগুলা কিন্তু মনুষ্যের ক্ষেত্রে ব্যবহার করা উচিত ছিল। কিন্তু সাহিত্যে এগুলা বাধা মানে না, ব্যতিক্রমেরা। আবার আমরা পণ্ডিতরা, মন্ত্রীরা এগুলো না। আমরা কাকেরা মানে এখানে বলা হচ্ছে কাকেরা এক বিরাট সভা করল। আসলে তো কাকেরা হবে না। এই পণ্ডিতরা হবে, মন্ত্রীরা হবে এতে ভুল নাই। কিন্তু মন্ত্রীরা নয়, আমরা এখানে কাকের ব্যবহার করতেছি। কারণ এটা একটা সাহিত্য। সাহিত্যে আমরা কাকেরা ব্যবহার করতেই পারি। যারা সাহিত্যিক তারা একটু সাহিত্যমনা হয়ে কাকেরা ব্যবহার করল। তো মূলত হওয়া উচিত ছিল পণ্ডিতরা, মন্ত্রীরা। ঠিক আছে? এটাও কিন্তু সঠিক। আবার বলবেন যে এটা নয় মানে এটা সঠিক না। না, না। পণ্ডিতরা, মন্ত্রীরা এগুলাও কিন্তু সঠিক আছে। এইবার আমরা যে লগ্নগুলো ব্যবহার করব, এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে। যে আবলি হচ্ছে একটা লগ্ন। কারণ এই আবলি দিয়ে বহুবচন করা যায়। যেমন পুস্তক, পুস্তকাবলী, রত্ন, রত্নাবলী, রচনা, রচনাবলী, দ্বীপ, দীপাবলি। ঠিক আছে? এখন বলতে পারেন আবলি বানান কোনটা সঠিক? ২ টাই সঠিক। একটা বিষয় বলি। ট্রেন যাচ্ছে, এজন্য সাউন্ড শুনতে পাচ্ছেন। একটা কথা বলি। বর্তমানে যে আমাদের আম যে আ বা ইয়ে কি ভাষা শিক্ষা যে বানানের যে রীতিটা রয়েছে, বানান শিক্ষার যে বিষয়টা রীতি, যেটাতে আ রস্যিকার দেয়া যায়, এটাতেই দীর্ঘিকার দেওয়া যায়। এমন কয়েকটা শব্দ বলুন তো, যেমন মুরগি। মুরগি বানানে ময়ূরস্য র গয় রস্যিকারও হয়, আবার ময়ূরস্য র গয় দীর্ঘিকারও হয়। দেখেছেন? শুধু একটা ট্রেন পাশ দিয়ে গেল, আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। মানে আমার কনসেনট্রেশন ব্রেক হয়ে গেল। আমি উল্টোপাল্টা করে ফেলছিলাম। শুধু একটা ট্রেন যাচ্ছে। না আমাকে যে কতটা কনসেনট্রেশন রেখে ক্লাস করাতে হয় মানে সেটা আমি মানে খুবই আমি একটু বাইরে থেকে কোনো সাউন্ড আসলে আমার খুব সমস্যা হয়। আচ্ছা, যেটা বলছিলাম, যে সকল বানানে রস্যিকার, দীর্ঘইকার উভয়ই ব্যবহার করা যায়,
বর্তমানে প্রমিত বাংলা ব্যাকরণ যে আপনার বানান শিক্ষার যে ডিকশনারিটা রয়েছে, হচ্ছে অভিধান রয়েছে। এই অভিধানে এখন শুধুমাত্র রস্যিকারের ব্যবহারটা করতে বলা হয়েছে। যেমন ওই যে মুরগির কথা বললাম। মুরগি বানানে কিন্তু রস্যিকারও দেওয়া যায়, দীর্ঘইকার দেওয়া যায়। এই কারণে এখন বর্তমানে মুরগি বানানে ময়ূরস্বর ও গয়রস্যিকার দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা। আবার ঈদ বানানে হ্রস্ব ই দ ঈদ এটাও সঠিক, দীর্ঘ ই দ ঈদ এটাও সঠিক। কিন্তু যেহেতু হ্রস্ব ই দীর্ঘ ই ২ টাই ব্যবহার করা যায়, এ কারণে এখন হ্রস্ব ইটা সঠিক। আগে কিন্তু দীর্ঘ ই দিয়েছিল। কারণ যখন আমরা দেখবেন ছোটবেলায় যখন আমরা পড়েছি, ঈদ মোবারক বলে আমরা একে অপরকে করেছি। ঈদ মোবারক। এখন এই ঈদটা হ্রস্ব ই হয়ে গিয়েছে। কেন? কারণ আমরা কিন্তু আর আগের মতো ঈদ মোবারক এভাবে বলি না। অথচ কাজী নজরুল যখন গানটা লিখেছেন, "ওমন রমজানে ওই রোজার শেষে এলো ঈদ।" এই যে ঈদ, ঈদে যে একটা টান দিয়েছিল, এই কারণে দীর্ঘ ইটা কিন্তু ব্যবহার করতাম। কিন্তু এখন হ্রস্ব ইটা ব্যবহার করতে হয়। ঈদ মোবারক। এখন কিন্তু ঈদ মোবারক বলা চলবে না। ঠিক আছে? তাহলে আবলি দিয়ে কিন্তু এগুলো হয়। এই কয়েকটা উদাহরণ খুব ভালো করে মাথায় রাখতে হবে। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন। গুচ্ছ, গুচ্ছ মানে যে কবিতা, কবিতা গুচ্ছ হবে। এখানে আমি টাইপিং করেছি তো মিস্টেক হয়ে গিয়েছে। কবিতা, কবিতা গুচ্ছ। পুষ্প, পুষ্পগুচ্ছ। কেশ, কেশগুচ্ছ। কেশ মানে কি? কেশ মানে হচ্ছে চুল। খাইরুল্ল তোর লম্বা মাথার কেশ, বিরল দাঁতের এই যে কেশ, কেশ মানে হচ্ছে চুল। আচ্ছা দাম। এই দাম কিন্তু একটা লগ্নক। এই লগ্নকটা আমরা কোথায় ব্যবহার করি? এটা ১০০% গুরুত্বপূর্ণ। দেখবেন কোনো না কোনো জবের পরীক্ষায় আবারও এসেছে। দাম বলতে বোঝায় কুসুম দাম। কুসুম, কুসুম মানে আসলে ফুলকে বোঝায়। আর পুষ্পদাম যেমন আমরা বলতে পারি, কুসুম দামও বলতে পারি। ঠিক আছে? মানে কুসুমের মালাকে বোঝায় একত্রে। কুসুম দাম মানে কিন্তু মালা। শৈবাল, শৈবাল এর বহুবচন হচ্ছে শৈবাল দাম। ইরে উদাহরণগুলো একদম মাথায় গেঁথে নিতে হবে। একবারে গেঁথে ফেলতে হবে। কুসুম বহুবচন হচ্ছে কুসুম দাম। শৈবাল, শৈবালের বহুবচন শৈবাল দাম। এই দামটা তাহলে কি? লগ্নক। কারণ এটা দিয়ে বহুবচন করতে হচ্ছে। একই রকমভাবে নিকর এটা একটা লগ্নক। এই লগ্নকটা দিয়ে বহুবচন করতে হবে। যেমন কমল, কমল নিকর। এখানে কমল মানে কিন্তু পদ্ম। আমরা জানি। এটা জবের পরীক্ষায় এসেছে। কমল শব্দের অর্থ কি? কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম। আর কমল নিকর হচ্ছে পদ্মগুচ্ছ। মানে একত্রে অনেকগুলো পদ্মকে বোঝায়। ঠিক আছে? নক্ষত্র, নক্ষত্র শব্দের বহুবচন হচ্ছে নক্ষত্র নিকর। মনে থাকবে তো? নক্ষত্র এর বহুবচন হচ্ছে নক্ষত্র নিকর। এই উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে। আবারও বিজ্ঞাপন চলে আসলো। আর বিজ্ঞাপন দিব না। এক কথায় বলে দেই ৳২৫০ য় আমরা ২, ৪, ৬, ৮ এই ৮ টা সাবজেক্ট পড়ানো হবে। সপ্তাহে ৩ থেকে ৪ টা ক্লাস। লাইভ ক্লাস হবে। মেসেঞ্জার ক্লাস হবে ৫ টা এবং ৫ টা করে এক্সাম হবে রেগুলার। প্রতি সপ্তাহে ৫ টা করে এক্সাম। মডেল টেস্ট হবে, মেরিট লিস্ট দেওয়া হবে, পড়ার পিক তুলে দেওয়া হবে এবং সেই সঙ্গে পুরো জব সলিউশন ক্লিয়ার করে দেওয়া হবে। মাত্র ৳২৫০ প্রতি মাসে। যারা এখনো যুক্ত হননি বা ভর্তি হননি এই নাম্বারটাতে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। 01736 698836 অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন বা মেসেজ করতে পারেন। নিচয়, নিচয় এটা একটা লগ্নক। যেমন কুসুমের সঙ্গে কুসুম নিচয়। কুসুমের বহুবচন কুসুম নিচয়। এখন বলতে পারেন, "ভাইয়া একটু আগে না পড়লাম কুসুম, কুসুম দাম।" হ্যাঁ, আপনি কুসুমের সঙ্গে দামও ব্যবহার করতে পারবেন, নিচয় ব্যবহার করতে পারবেন। দামও ব্যবহার করতে পারবেন, আবার নিচয়ও ব্যবহার করতে পারবেন। অপশন দেখে আপনাকে আনসার করতে হবে। যদি নিচয় থাকে নিচয়, দাম থাকলে দাম। এখন অনেকে বলবেন, "ভাইয়া তাহলে ২ টাই যদি থাকে?" ২ টা কখনোই থাকবে না। ক্লিয়ার? ২ টা কখনোই একসঙ্গে থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। সবাই কমেন্ট করুন তো বুঝতে পারছেন কিনা? সোনিয়া আপু এসেছেন, জাসির ইসলাম রিয়াদ ভাইয়া এসেছেন এবং আপনাকে সি অনেককে হচ্ছে মেনশন দিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সোনিয়া আপু বলছেন, "কেমন আছেন ভাইয়া?" আলহামদুলিল্লাহ ভালো আছি। সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করি, হ্যাঁ? বলা হচ্ছে যে নিচয়, নিচয় কুসুম নিচয়। পুষ্প, পুষ্পের বহুবচন হচ্ছে পুষ্প নিচয়। পুষ্প, পুষ্প নিচয়। আপনি নিচয় ব্যবহার করতে পারবেন। বুধ, বুধ নিচয়। এগুলা কিন্তু এই উদাহরণগুলা কিন্তু প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। তবুও মনে রাখতে হবে। ঠিক আছে? আব্দুর রহমান ভাইয়া জয়েন হয়েছেন। কেমন আছেন ভাই?
আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। আ আপনারা পড়তে কি বোরিং হয়ে গিয়েছেন? পড়তে যদি বোরিং হয়ে যান তবে সেটা জানাতে হবে। আসলে জানি আপনারা হয়তো বোরিং হয়ে গেছেন। কিছু সময়ের জন্য বিনোদন চাচ্ছেন, তাই তো? মাত্র যারা এখনো ক্লাসটা শেয়ার দেননি, ক্লাসটা শেয়ার দিয়ে দিই, হ্যাঁ? কারণ ক্লাসটা শেয়ার দিতে খুব বেশি কষ্ট হবার কথা নয়। এত মানুষ ক্লাস করছেন অথচ শেয়ারের সংখ্যা খুবই কম। যদি একেকজন একটা করে শেয়ারও দিতেন তাহলে এখানে শেয়ারের সংখ্যা অনেক হতো। ঠিক আছে? আমি জানি আপনারা শেয়ার দেবেন। আপনারা অবশ্যই কৃতজ্ঞতা বোধ থেকে আপনারা শেয়ার দেবেন। ঠিক আছে? আচ্ছা, হাবিবা আপু বলছেন, "জি, ভাইয়া বুঝতে পারছি।" আচ্ছা, আমাকে কেউ ভাই বলবেন না কিন্তু, ভাইয়া বলতে পারেন। ভাই শব্দটা কেমন যেন বুইড়া লাগে। কিছু মনে করবেন না। দেখুন পুঞ্জ শব্দটা এটা কিন্তু একটা লগ্নক। এই লগ্নক দিয়ে আমি আ বহুবচন ব্যবহার করব। যেমন মেঘ শব্দটা একবচন, এটাকে বহুবচন করতে গেলে বলব মেঘপুঞ্জ। ঠিক আছে? তারপরে হচ্ছে পুষ্প, পুষ্পপুঞ্জ। প্রাজ্ঞ, প্রাজ্ঞপুঞ্জ। প্রাজ্ঞ মানে কি? পণ্ডিত বা জ্ঞানী বা বিজ্ঞ যিনি তাকেই বলে প্রাজ্ঞ। তাহলে অনেকগুলো প্রাজ্ঞ একত্রিত হলে তাকে বলব প্রাজ্ঞপুঞ্জ। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। যদি আ ট্যালেন্টস, ট্যালেন্টস মানে কি? মেধাবী, তাই তো? এখন যদি অনেকগুলো ট্যালেন্টস একত্রিত হয় তাহলে এটাকে কালেক্টিভ নাউন কিভাবে প্রকাশ করব? এ গ্যালাক্সি অফ ট্যালেন্টস, তাই না? আমরা ইংলিশে ক্লাসে যখন করেছিলাম তখন আপনারা ক্লাসগুলো পেয়েছিলেন। এ গ্যালাক্সি অফ ট্যালেন্টস হবে। মাকসুদা আপু, আ মাকসুদা হক আপু বলছেন, "জি ভাইয়া বুঝতে পেরেছি।" আচ্ছা আলহামদুলিল্লাহ। সোনিয়া আপু অনেককেই মেনশন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা মেনশন দেওয়ার চেয়ে আপনারা একটু শেয়ার করে দিন। কারণ আমি চাই ওখানে শেয়ারের সংখ্যাটা একটু বেশি থাকুক। শেয়ারের সংখ্যাটা একটু কম আছে, হ্যাঁ? শেয়ার করে দিন। আর যারা আমার কোর্সটাতে ভর্তি হতে চান ৳২৫০ য় কোর্সটায় কিন্তু ভর্তি হব। নাম্বারটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আবার ক্লাসের শেষে আবার দেওয়া হবে। লগ্নক, লগ্নক মালা হচ্ছে একটা লগ্নক। মেঘ মেঘের সঙ্গে কিন্তু মালা যুক্ত হয়ে মেঘমালা। একটু আগে আমি মেঘপুঞ্জ পড়েছি না? মেঘপুঞ্জ পড়েছি। আর এখন কি পড়ছি? মেঘমালা পড়ছি। এই যে কেউ একজন শেয়ার দিয়েছেন যে কারণে হচ্ছে আরো একজন যুক্ত হয়েছেন ক্লাসে। আচ্ছা কমেন্ট করবেন সঙ্গে দেখতে পাবো। আচ্ছা, তাহলে মেঘ হচ্ছে এক টুকরো মেঘকে বোঝাচ্ছে। কিন্তু যখন অনেকগুলো মেঘ একত্রিত হয় তখন বলব মেঘমালা। গানের মধ্যেই তো আছে। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা, মম গগন বিহারী। এটা কিন্তু একটা গান আছে। পর্বতমালা, তরঙ্গমালা, গ্রন্থমালা। খুবই সহজ। এখান থেকে কিন্তু জবের পরীক্ষার প্রশ্ন হবে। আসবে এরকমভাবে আপনাকে লগ্নক ব্যবহার করতে হবে। রাজি হচ্ছে একটা লগ্নক। এই লগ্নকটা দিয়ে বহুবচন করব। তারকারাজি, পুষ্পরাজি, গ্রন্থরাজি, বৃক্ষরাজি, বনরাজি। এবার রাশি দিয়ে আসি। মনে আছে? আমাদের 'সোনার তরী' কবিতায় আমাদের রবীন্দ্রনাথ বলেছিলেন, "রাশি ভাড়া ধান কাটা হলো সারা।" তাই না? এই রাশি শব্দটা হচ্ছে একটা লগ্নক। বালি, বালি রাশি। বালি একবচন, আর বালি রাশি বহুবচন। পত্ররাশি। পত্র মানে কিন্তু পাতা। ঠিক আছে? পত্র মানে কিন্তু আবার চিঠি না কিন্তু। পত্ররাশি। পুষ্পরাশি। ঠিক আছে? পুষ্পরাশি হবে। এখানে যদিও রাশি লিখেছি, পুষ্প একবচন, পুষ্পরাশি আপনি ব্যবহার করতে পারবেন। গুণ, গুণ দিয়ে কিন্তু একটাই দিয়েছি। এটা জবের পরীক্ষায় অনেকবার প্রশ্ন হয়েছে যে গুণ এটা হচ্ছে একটা লগ্নক। এই লগ্নকটা বহুবচন করার জন্য গুণগ্রাম। এইটা খুবই গুরুত্বপূর্ণ। ১০০% স্টার। এটা ১০০% গুরুত্বপূর্ণ আপনার জন্য। গুণের বহুবচন হচ্ছে গুণগ্রাম। ঠিক আছে? আচ্ছা জাল হচ্ছে একটা লগ্নক। এর বহুবচন হচ্ছে বিপদ, বহুবচন বিপদজাল। স্বর মানে কি জানেন? স্বর মানে কিন্তু তীর বা বাণ। ওই যে বাণ নিক্ষেপ করে যারা হিন্দু আ উম ভাই-বোন আছেন তারা কিন্তু জানেন ওই যে রাম, লক্ষ্মণ তারা যখন যুদ্ধ করত এরকম তীর বা বাণ ছুটাতো, তাই না? তীর বা বাণ এর সাথে মন্ত্র পড়ে তারা করত। তো স্বরের বহুবচন হচ্ছে স্বরজাল হবে। আসলে এখানে একটু হয়ে গেছে। স্বরজাল এখানে শিরোজাল কোথাও ব্যবহার করতে আমি দেখেছি। তবে স্বরজালটা হচ্ছে অধিক সঠিক। হ্যাঁ? এখানে এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে।
যেটা জাল আছে যেটা, জালটা হবে স্বরজাল, শিরোজাল হবে না। মানে এটা আমার মতে এটা আসলে ভুল। হ্যাঁ? শিরোজাল কখনোই হতে পারে না। হর হচ্ছে একটা তীরকে বোঝাচ্ছে। এর বহুবচন যদি করতে চান তাহলে লিখতে হবে হরজাল। আবার এমনও হতে পারে আমার টাইপিং মিস্টেক হতে পারে, হ্যাঁ? এটা কিন্তু শির হবে না। এটা স্বরজাল হবে। যেটা যেখানে যেমন আমি ওটা আপনাকে পড়িয়ে দেব, বুঝাইয়ে দিব। মেঘ, মেঘের বহুবচন হচ্ছে মেঘজাল। আমরা মেঘপুঞ্জও পড়েছি, তাই না? আচ্ছা অংশ, অংশু, অংশুজাল। অংশু এর বহুবচন অংশুজাল। তার মানে জাল নামক লগ্ন ব্যবহার করে আমরা বহুবচন করেছি। ব্রজ, কোনো শব্দে আপনি ব্রজ শব্দটা যুক্ত করে বহুবচন করতে পারেন। যেমন ভূধর। আচ্ছা সবাই বলুন তো ভূধর মানে কি? ভূ মানে হচ্ছে পৃথিবী। ধর মানে ধরে রাখে যে। পৃথিবীকে ধরে রাখে যে তাকেই বলে কি বলুন তো? পাহাড় বলে, তাকে বলে পাহাড়। দেখুন না আমরা যখন একটা কাঠ যখন আ একটা আরেকটা কাঠের সঙ্গে রাখতে চাই, তখন কিন্তু আমরা পেরেক মারি, তাই না? পেরেক বা লোহা মারি। লোহা মেরে তারপরে একসঙ্গে যুক্ত করে দিই। একই রকমভাবে আমাদের আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে মানে কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক জায়গায় পাহাড় স্থাপন করেছেন যাতে পৃথিবীটা কম্পিত না হয় বেশি। এটা যেন ধসে না যায়, পৃথিবীটা যেন ধ্বংস না হয়ে যায়, তাই না? ভূধর মানে পৃথিবীকে ধরে রেখেছে যে তাকেই বলে পাহাড়। পাহাড়কে একত্রে করলে কি হয়? পাহাড়গুলো এই ভূধরের বহুবচন হচ্ছে ভূধর ব্রজ। মনে থাকবে তো? ভূধর ব্রজ, ভূধর ব্রজ। ভাইয়া মধুকর কি হবে? আমি কিন্তু রিটেন এ কিন্তু একটু আগেই পড়েছি। মধুকর এর বহুবচন কি হবে? এখন সবাই কমেন্ট করুন তো। মধুকর এর বহুবচন কি হবে? আমি কিন্তু বলেছিলাম। শুধু এর সাথে যুক্ত করতে হবে। এই মধুকরের সাথে কি যুক্ত করতে হবে? ব্রাত যুক্ত করতে হবে। মধুকর ব্রাত। মধুকর হচ্ছে একবচন আর মধুকর ব্রাত হচ্ছে বহুবচন। আশা করি বুঝতে পেরেছেন। গিরি, গিরি, গিরিব্রজ। এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবার সংঘ। সংঘ হচ্ছে একটা লগ্নক। এই লগ্নকটা ব্যবহার করে ব্রতী, প্রতিসংঘ। ব্রতী মানে কি? ব্রতী মানে যে ব্রত করে, যে ব্রত মানে তপস্যা, সংযম। আর ব্রতী অর্থ কি? ব্রতী হচ্ছে ব্রত গ্রহণ করেছে যে, পুণ্যকর্ম। ঠিক আছে? আচ্ছা বিদ্যৎ, বিদ্যতের বহুবচন হচ্ছে বিদ্যৎ সংঘ। এবার কিন্তু প্রশ্নটা একটু ভিতর থেকে হবে। সহজ প্রশ্ন হবে না। বচন ওই একবচন মানুষেরা ওইসব প্রশ্ন পৃথিবীতে আর কখনো হবে না। বাংলাদেশে চাকরির পরীক্ষা আর হবে না। কম্পিটিশন বেড়ে গিয়েছে। এখন প্রশ্নটা ভিতর থেকে হবে। যারা আমার ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবেন, আমার নোটগুলো ভালো করে পড়বেন, দেখবেন যে যত কঠিনই ভাবে প্রশ্ন হোক না কেন, আমরা পারছি। কারণ আমি আপনাকে সরাসরি বোর্ড বইটা ফলো করে এবং তুলে ধরব। বিদ্যৎ, বিদ্যৎ সংঘ। বিদ্যৎ মানে কি? বিদ্যৎ মানে হচ্ছে পণ্ডিত। পণ্ডিতরা একত্রিত হয়ে এটাকে বলছে পণ্ডিত সংঘ। উচ্চয়। কোনো লগ্নক আছে, উচ্চয় নামক লগ্নক আছে। এই লগ্নক যুক্ত হয়ে বহুবচন করা যায়। যেমন শিলা, শিলোচ্চয়, পুষ্প, পুষ্পোচ্চয়। শিলা মানে হচ্ছে পাথর, তাই না? শিলা মানে কি? শিলা মানে পাথর। আমরা যখন বিজ্ঞান পড়বো বা হচ্ছে আমরা যখন ওই যে আপনার মানচিত্র বিশেষ করে যখন মানচিত্র পড়বো, ওই টেকটনিক প্লেট নিয়ে যখন আমরা আলোচনা করব, আমি কিন্তু আপনাদের মানচিত্রে ক্লাস নেব। তখন কিন্তু বিভিন্ন বিষয় আসবে। আবার যখন ওই যে আমরা যুগকে ৩ ভাগে যখন ভাগ করব যে প্রাচীন প্রস্তর যুগ মানে যখন আমরা প্রাচীন প্রস্তর যুগ নিয়ে আলোচনা করব তখন কিন্তু ওই অ্যা আপনার প্যালিও একটা প্যালিও একটা যুগ পাবো। প্যালিওলিথিক লিথিক যুগ, প্যালিওলিথিক তারপরে কি যেন একটা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। একটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ সেটাকে আমরা বলব মেসোলিথিক যুগ। আর আরেকটা পড়ব নব্যপ্রস্তর যুগ। প্রস্তর মানে কিন্তু পাথর বা পাথর ঠিক আছে? নব্যপ্রস্তর যুগ মানে হচ্ছে আপনার নিওলিথিক। তাহলে আমরা কি পড়ব? আমরা পলিওলিথিক যুগ নিয়ে জানবো, মেসোলিথিক যুগ নিয়ে জানবো এবং নিওলিথিক। ওটা আমরা মানচিত্রে যখন পড়বো। আমি বলেছি না এমনভাবে আমরা পড়বো যেন হচ্ছে প্রশ্ন কিভাবে আসুক, জবের পরীক্ষায় যেভাবে প্রশ্ন হোক একদম আমরা সঠিকভাবে আনসার করে চলে আসতে পারবো। শ্রেণী, এটা একটা লগ্নক। যেমন তরু, তরু শ্রেণী। মিথুন, অনেকে ভাইয়া মিথুন কি কোনো রাশি? বলে না আমি মিথুন রাশি, অমুকজন অমুক রাশি। আমি এগুলো বিশ্বাস করি না। এগুলো কিন্তু বিশ্বাস করা কিন্তু হারাম। যারা মুসলিম তারা কিন্তু এগুলো বিশ্বাস করবেন না। রাশিকে কখনো বিশ্বাস করা যাবে না। মিথুন, এটা কি হবে? মিথুন হচ্ছে একটা লগ্নক। যেমন হংস, হংসগুলো একত্রিত হয়ে হংস মিথুন। মিথুন মানে কি?
মিথুন মানে যুগল, তাই না? যেমন হংস মিথুন মানে কি? রাজহাঁস যুগল বা হংস যুগল, তাই না? এবার পাল। পালের কথা যদি বলি, পাল হচ্ছে একটা কালেক্টিভ নাউন, তাই না? ভেড়ার পাল, গরুর পাল, পতঙ্গ পাল, মৃগপাল। মৃগ মানে কি? মৃগ মানে হরিণ। মৃগনয়না মানে কি? যার চোখ হরিণের মতো সুন্দর, তাকে বলে মৃগনয়না। তো কি যেন একটা গানের মধ্যেই বলে, "শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি।" রাত অনেক হয়ে গিয়েছে। এখন গান গাওয়া যাবে না। মৃগ মানে হচ্ছে মৃগপাল। এখানে হরিণ ওই যে মায়াবন বিহারিণী হরিণী ওই গানটাও গাওয়া যেতে পারত। কিন্তু এখন আর গান না গাই। জুত। জুত হচ্ছে একটা লগ্নকের নাম। এই জুত মানে হচ্ছে হতে পারে হস্তিজুত। হস্তি মানে হচ্ছে হাতি, একটা হাতি। আর হাতির যখন পাল বোঝাবে তখন বলব হস্তিজুত। হস্তিপাল কিন্তু বলা যাবে না। হস্তিজুত বলতে হবে। মহিষ, মহিষজুত। মৃগ, মৃগজুত। মৃগ মানে কিন্তু এখানে কিন্তু আবার কিন্তু হরিণের কথা। আহারে! বারবার হরিণ আসছে বুঝতে পারছি। এই হরিণ নিয়ে না গান গাইলে কিন্তু হচ্ছে না। হরিণের গানটা কি? মায়াবন বিহারিণী হরিণী কহন স্বপন কেন তারে এবারে করি পর অকারণ হায়। আচ্ছা, গজ। বলুন তো গজ মানে কি? গজ মানে হাতি। গজ মানে হাতি। আর গজ, গসে যুদ। গজের সাথে যুদ শব্দটা যুক্ত করলেই হয়ে গেল। আবারও বলছি ৳২৫০ য় কিন্তু আমরা আগামী পরশুদিন একটা ব্যাচ চালু করতে যাচ্ছি। ৮ টা সাবজেক্ট পড়ানো হবে। প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ টা করে লাইভ ক্লাস থাকবে, ৫ টা করে এক্সাম থাকবে। আপনি যখনই পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার সাথে আপনি সাবমিট করার পরপরই আপনি আপনার ভুল উত্তর দেখতে পাবেন, কয়টা সঠিক উত্তর করেছেন দেখতে পাবেন, আপনার পরীক্ষার ফলাফল দেখতে পাবেন, মেরিট লিস্ট তৈরি করা হবে, আপনার পজিশন কত সেটা দেখতে পাবেন। এজন্য আপনি যদি ভর্তি হতে চান, এই নাম্বারটাতে কল দিতে হবে মেসেঞ্জারে বা হচ্ছে এই নাম্বারটাতে আপনাকে WhatsApp এ কল দিতে হবে অথবা WhatsApp এ মেসেজ করতে হবে। 01736 698836 01736 698836 আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা গণিতের ক্লাস নিবো, ইংলিশ গ্রামারের ক্লাস নিবো, ইংলিশ লিটারেচার। তবে হ্যাঁ, ইংলিশ লিটারেচারের ক্লাসটা একটু কম নিবো। কারণ ১১ থেকে ২০ তম গ্রেডের জন্য সবচেয়ে বেশি ফোকাস করব আমি গণিতে, ইংলিশ গ্রামারে, বাংলা ব্যাকরণে বেশি ফোকাস করব। সাহিত্যে একটু কম ফোকাস করব, মাইনাস করলাম। মানে আমি ৫ টা ক্লাসের বেশি নিব না। এটাতেও ৫ টা ক্লাসের বেশি নিব না। শেক্সপিয়রের ক্লাস মানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংলিশ লিটারেচারে সেগুলোই পড়ায় দেব। যেগুলো ১১ থেকে ২০ তম গ্রেডে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে সেগুলো পড়ায় দিব। মানচিত্রের ক্লাস নেব স্পেশাল ভাবে। আর বাংলাদেশ বিষয়াবলীর ক্লাস নেব স্পেশাল ভাবে। আর আমি নিজেই ইন্টারন্যাশনাল রিলেশনস এর স্টুডেন্ট। সুতরাং আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাসটা আমি অবশ্যই নিব। এতে সন্দেহ মানে এটা বলার অবকাশ রাখে না। হচ্ছে যারা এখনো ভর্তি হননি খুব দ্রুত ভর্তি হয়ে যান। ৳২৫০ মাত্র। এটা হচ্ছে আপনার একটা ইলিশ মাছের মানে লেজের দাম। আচ্ছা। হচ্ছে আপনারা খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন। যেখানে আমরা লাইভ ক্লাস নেব কতটি মনে আছে তো? ৩ থেকে ৪ টি। মেসেঞ্জার ক্লাস ৫ টি, রেকর্ড ক্লাস থাকবে। সিলেবাস অনুযায়ী আমরা পরীক্ষা নিব। আর কিন্তু অবশ্যই আপনাকে কি দেয়া হবে? কিট দেয়া হবে কিন্তু। মানে আমি ক্লাসটা নেয়ার পর পিডিএফ আকারে দেয়া হবে। আর এটা ফটোকপি করতে যাবেন না, অনেক টাকা লেগে যাবে। আপনাকে পিডিএফ দিব। আপনি পিডিএফটা ল্যাপটপের মধ্যে পড়ে ফেলতে পারেন, আপনার ফোনে পড়ে ফেলতে পারেন। আমি পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে? মাত্র ৳২৫০ য় ভর্তি হতে হবে। অবশ্যই এই নাম্বারে কল দিতে হবে। মেসেঞ্জারে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে না সরি WhatsApp এ কল দিতে হবে 01736 698836 আপনাকে জব সলিউশনও কিন্তু এটাতে ক্লিয়ার করে দেওয়া হবে এবং লিংকের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা নিব। পরীক্ষা দেওয়ার সাথে আপনার কয়টা উত্তর ভুল, কয়টা সঠিক আপনি অবশ্যই বুঝতে পারবেন। আবার হচ্ছে অফার চলছে যদি আপনি ১১ থেকে ২০ তম গ্রেডে ভর্তি হন, শুধু ওই ব্যাচটাতে ভর্তি হন, তার মানে মাত্র ৳২৫০ য় লাইভ ক্লাস তো সবসময় থাকবে, মেসেঞ্জার ক্লাস সবসময় থাকবে। মানে প্রতি সপ্তাহে ৫ টা করে। বিসিএস এর ব্যাচটা যদি ভর্তি হতে চান, আপনাকে ওটা আলাদাভাবে পরীক্ষা দিতে হবে। প্লাস হচ্ছে আমার লাইভ ক্লাস থাকবে, যুক্ত থাকবে। আপনি ক্লাস করতে পারবেন। প্রাইমারি ব্যাচ ৳২০০, নিবন্ধন ব্যাচ ৳২০০, জব সলিউশন ব্যাচ ৳২০০, নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ৳১৫০, খাদ্য অধিদপ্তরের পরীক্ষার ব্যাচ ৳২০০, সিভিল সার্জনের কার্যালয়ে যে ব্যাচটা আগামীকাল শুরু হবে ওটাও ৳২০০। আপনি যেটাতে ইচ্ছা ভর্তি হতে পারেন। যেকোনো একটাতে ভর্তি হলে সেই টাকাটা দিতেই হবে। শুধু ওই টাকাটা দিলেই হবে। ঠিক আছে? ৳২৫০ সর্বনিম্ন। হচ্ছে
আরেকটা বিষয়, যদি আপনি শুধু প্রাইমারির বিগত সালের প্রশ্ন শেষ করতে চান, সেক্ষেত্রে আমি তার জন্য রেখেছি ৳১০০। আর যারা অনার্স অথবা ডিগ্রি করছেন, যাদের ডিগ্রি এখনো শেষ হয়নি, তারা একটা করে টপিকস পড়ে ফেলতে পারবেন। তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র ৳২০০। ঠিক আছে? যদি কেউ একটায় ভর্তি হতে চান, তাহলে আপনাকে দিতে হবে ৳২৫০। যদি কেউ ২ টা গ্রুপে ভর্তি হতে চান, তাহলে ৳৩১০। কোন গ্রুপে ভর্তি হবেন জাস্ট জানাতে হবে। যদি কেউ ৩ টা গ্রুপে ভর্তি হতে চান, ৳৩৮০। যদি কেউ ৪ টা গ্রুপে ভর্তি হতে চান, ৳৪৫০। যদি কেউ ৫ টা গ্রুপে ভর্তি হতে চান, ৳৫০০। মানে যত বেশি গ্রুপে ভর্তি হবেন, তত বেশি ছাড় আপনি পেয়ে যাবেন। আর এর সম্পর্কে জানতে, আরো বিস্তারিত জানতে 01736 698836 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর অফারটি শেষ হয়ে যাবার আগেই কোনো ভাবাভাবে ছাড়ে আপনার ক্লাসে খুব দ্রুত আমরা ভর্তি হয়ে যাব। আমাদের এই জব কুটিরে সরকারি চাকুরির জন্য। একটা সেরা প্রিপারেশন নিব। অন্যদের থেকে আলাদাভাবে। কারণ আমরা সরাসরি আপনারা খুব অল্প কিছু মানুষের নিয়ে আমরা ক্লাস করব। যে কারণে সবার সাথে আমাদের যোগাযোগ হবে সবসময়ের জন্য। কিভাবে প্রিপারেশন নিতে হবে এরকম। দীর্ঘ অনেকগুলো মানুষ নিয়ে যখন আমরা এরকম ব্যাচ চালু করব, তখন দেখা যাবে যে যত্ন নেয়া যাচ্ছে না। কিন্তু এখন কিন্তু যত্ন নেয়াটা সম্ভব। কেন এখনো যারা ভর্তি হননি খুব দ্রুত ভর্তি হয়ে যায়। ঠিক আছে? আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, তবে কমেন্ট করে। আরেকটা কথা আপনাকে আরেকটু পড়িয়ে দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আসলে বহুত্ববাচক শব্দ রয়েছে, মানে ওই যে লগ্নক রয়েছে। এই লগ্নকগুলো আমি আপনাকে হচ্ছে আ ক্লাসের শুরুতেই দিয়ে দিয়েছিলাম। যেমন হচ্ছে সাহেব, সাহেবান, বুজুর্গ, বুজুর্গান, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মধুকর, মধুকর ব্রাত, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আরেকটু ভালো করে দেখে নেবেন। হচ্ছে ক্লাসটা আগামী দিনে রিভিশন করবেন যারা, এই যে আজকের ক্লাসটা হলো, যেমন আজকে কিন্তু মূলত পেইড ব্যাচের ক্লাসটা হঠাৎ করে আমি লাইভে নিয়েছি, মানে আমাদের পেইজে নিয়েছি। আজকে মূলত এই ক্লাসটা গ্রুপে নেয়ার কথা ছিল। এই যে ক্লাসটা নেয়া হয়ে গিয়েছে, এবার গ্রুপে আগামীকালকে এই টপিকস এর উপর পরীক্ষা হবে। তাহলে কি হলো, যারা আমার বাংলা কোর্সে ভর্তি হয়ে গিয়েছেন, তারা কিন্তু, এটা কিন্তু আলাদাভাবে বাংলা কোর্সে যারা, তারা কিন্তু ভর্তি হতে পারবেন। আলাদাভাবে বাংলা কোর্সের জন্য কেউ ভর্তি হতে চাইলে সেটাও আমাকে আ নক করে জানাতে পারেন। আগামীকাল কিন্তু এক্সাম হবে। মানে এই টপিকস এর উপরে এক্সাম হবে। এক্সামে অবশ্যই ভালো করতে হবে। ২০ মার্কসের মধ্যে যদি এক্সাম নেই, আপনাকে কমপক্ষে ১৮ মার্কস নিশ্চিত করতে হবে। মানে এইভাবে যদি আমার প্রতিটা এক্সামে আপনি ১৮, ১৭, ১৯ বা ২০ এ ২০ এভাবে যদি আপনি মার্কস যদি তুলতে পারেন, তবে মনে রাখবেন ১১ থেকে ২০ তম গ্রেডের জব আপনার জন্য খুবই সহজ হয়ে গিয়েছে। যদি দুর্নীতিটা অন্তত না হয়, তবে ইনশাআল্লাহ আপনি একটা জব পেয়ে যাবেন। যদি আপনি পরিশ্রম করেন, অন্তত ৫ থেকে ৬ ঘন্টা করে প্রতিদিন পড়াশোনা করবেন। তাও যদি সম্ভব না হয়, ৫ ঘন্টার নিচে পড়া যাবে না। ৫ ঘন্টা করে আপনার নিজের জন্য রাখবেন প্রতিদিন। ঠিক আছে? প্রতিদিন আপনি নিজের জন্য ৫ ঘন্টা করে সময় রাখবেন। ৫ ঘন্টা করে সময় নিজের জন্য যদি রাখতে নাই বা পারেন, তবে সেটা কিন্তু আপনার ব্যর্থতা। আপনি অন্যকে সময় দিচ্ছেন আর নিজের জন্য একটু সময় বের করতে পারবেন না? কারণ আপনার বয়স চলে যাচ্ছে। আপনাকে চাকরি পেতে হবে। আপনি যদি নিজেকে যদি সময় না দেন, তাহলে কি আপনি জবটা পাবেন? জব না পাওয়ার পর যখন আপনি জব পাবেন না আপু, যখন আপনি জব পাবেন না, বিশেষ করে ভাইয়ারা যারা জব পাবেন না, দেখবেন সমাজে মুখ দেখাতে পারবেন না। আপুদেরকে তো খোঁটা দেবেই। মেয়েরা মেয়েদেরকে খোঁটা দেয় বেশি। বান্ধবীরা বান্ধবীদের খোঁটা দেয় বেশি। আপনার নিজের বান্ধবী খোঁটা দেবে। "ও এখনো জব পাও নাই?" মানে এমনভাবে বলবে, মানে মনে হয় যে কলিজাটা মনে হয় ২ ভাগ হয়ে গেল। ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এমন। এজন্য নিজেরা অবশ্যই জবের জন্য খুব ভালো করে প্রিপারেশন নিব, এবং যদি কেউ ক্লাসে যুক্ত হতে চায় ৳২৫০ য় আমাদের এই ক্লাসে কিন্তু আমরা অবশ্যই যুক্ত হয়ে যাব। ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাসটা কি আমি এখানে শেষ করতে পারি? 10:30 বেজে গিয়েছে। আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, বা ভর্তি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করুন, আমি প্রত্যেকটা রিপ্লাই দিয়ে দিব। ভর্তি সংক্রান্ত ব্যাপারে যেকোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করতে পারেন। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার প্রতি অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।